আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রর একটি ইম্পর্ট্যান্ট অধ্যায় পরিমাণগত রসায়ন, যেটি হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়, সেই পরিমাণগত রসায়নের কিছু ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব। আমরা এর মাঝেই পরিমাণগত রসায়নের প্রায় 3টি লেকচার শেষ করেছি। এটি হচ্ছে আমাদের শেষ লেকচার। তো মোটামুটি এর আগের লেকচারগুলোতে আমরা পরিমাণগত রসায়ন অধ্যায়ের অনেকগুলো টপিকে আমরা আলোচনা করেছি। আজকের এই শেষ লেকচারে আমরা আলোচনা করব আরও 3টি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। প্রথম হচ্ছে আমরা আলোচনা করব অ্যাসিড ক্ষার ট্রাইটেশন বা অম্ল ক্ষার ট্রাইটেশন যেটা আছে সেটা নিয়ে। তারপর আমরা আলোচনা করব আয়োডোমিতি আর আয়োডিমিতি নিয়ে, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জারণ বিজারণ যে ট্রাইটেশন ছিল সেটারই একটা পার্ট। তো এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আর সর্বশেষে আমরা আলোচনা করব বিয়ার-ল্যাম্বার্টের সূত্র নিয়ে। ঠিক আছে, বিয়ার-ল্যাম্বার্টের যে সূত্র আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমাদের প্রথম আলোচনা, যেটা যে অম্ল ক্ষার ট্রাইটেশন। এখন অম্ল ক্ষার ট্রাইটেশন বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা জানি অম্ল আর ক্ষার, তার মানে অ্যাসিড আর বেস পরস্পরের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড আর বেস পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার, পানি আর লবণ তৈরি করবে। তো আমরা যদি এখন অ্যাসিড আর বেসের সাথে মানে বিক্রিয়া সবসময় হচ্ছে আমাদের কী হবে? অম্ল আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হবে। এখন যদি আমরা বিক্রিয়ার সময় অ্যাসিড বা ক্ষার যে কোনো একটার ঘনমাত্রা যদি আমাদের জানা থাকে, ধরে নিলাম এখানে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা আমাদের জানা আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা জানা, আয়তনও আমরা জানা, ঠিক আছে? আয়তন আমাদের জানা। সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা কিন্তু এই অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তন থেকে কতটুকু বেজ আমাদের প্রয়োজন হচ্ছে এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে, তার মানে অ্যাসিডটাকে প্রশমিত করতে কতটুকু বেস দরকার হচ্ছে, কতটুকু ক্ষার দরকার হচ্ছে, ঠিক আছে? ধরো হচ্ছে আমাদের 1 মোলার অ্যাসিড আর তার হচ্ছে গিয়ে আয়তন লেগেছে হচ্ছে ধরো হচ্ছে গিয়ে পি লিটার। আর যদি হচ্ছে গিয়ে বেস দরকার আমাদের যদি থাকে হচ্ছে গিয়ে ধরো বেস যদি এই অ্যাসিডকে আমাদের হচ্ছে গিয়ে নিউট্রালাইজ করতে বা প্রশমিত করতে ধরো হচ্ছে গিয়ে কিউ লিটার দরকার হয়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটা আমরা সমীকরণ আমরা প্রতিপাদন করতে পারবো, যেখানে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা জানা, অ্যাসিডের আয়তন জানা, বেইজের আয়তন জানা, শুধুমাত্র বেইজের ঘনমাত্রাটা আমাদের এখানে বের করতে হবে। এটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই যে আমাদের যদি কোনো বিক্রিয়ায় যদি দুইটা বস্তু বিক্রিয়া করে, তাহলে আমাদের যে কোনো একটার যদি ঘনমাত্রার আয়তন জানা থাকে আর দ্বিতীয় যেটার আমাদের অজানা যেই বিক্রিয়কটা আছে সেটার যদি আমাদের আয়তন জানা থাকে, তাহলে আমি এই সেকেন্ড বিক্রিয়কের ঘনমাত্রা বের করতে পারবো, ঠিক আছে? যে 3টি জানা রাশি থাকলে আরেকটা রাশি কিন্তু আমরা বের করতে পারবো। উপর ভিত্তি করে হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার ট্রাইটেশন যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে করা হয় আর কি। দেখি ট্রাইটেশন বলতে আমরা কি বুঝি। দেখো, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, উপযুক্ত নির্দেশকের উপস্থিতি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। নির্দিষ্ট ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণের সাথে অজানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ট্রাইটেশন। একটা নির্দিষ্ট ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণ থাকবে, তার সাথে আমার অজানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণের বিক্রিয়া করাবো। তাতে আমাদের কি হবে? অজানা ঘনমাত্রার যে আমাদের অ্যাসিড বা ক্ষার দ্রবণ আছে তার ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ট্রাইটেশন। তো ট্রাইটেশন সাধারণত ল্যাবরেটরিতে এরকম একটা হচ্ছে কি আমাদের একটা প্রসেসে করা হয়। এক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে বুরেট। তো সাধারণত ট্রাইটেশন করা হয় এমন একটি সিস্টেমে, এই ধরনের একটি সিস্টেমে। তো এখানে হচ্ছে কি আমাদের এই যন্ত্রটিকে বলা হয় একটি বুরেট আর হচ্ছে গিয়ে নিচে এই ফ্লাস্কটিকে বলা হয় হচ্ছে গিয়ে কনিক্যাল ফ্লাস্ক। তো আমাদের ট্রাইটেশনের মধ্যে যে অ্যাসিড এবং ক্ষারকে ব্যবহার করা হয়, তো একটি অ্যাসিড অথবা ক্ষারের ঘনমাত্রা থাকে জানা আর অন্যটির ঘনমাত্রা থাকে অজানা। তো বুরেটে সাধারণত রাখা হয় অ্যাসিড বা ক্ষার যেটি হোক, যার ঘনমাত্রা জানা
সেই জানা ঘনমাত্রার দ্রবণকে রাখা হয় বুরেটে। ঘনমাত্রার দ্রবণকে রাখা হয় বুরেটে। আর কনিক্যাল ফ্লাস্কে সাধারণত অজানা ঘনমাত্রার দ্রবণকে রাখা হয়। ঠিক আছে, তো আমাদের ধরো এখানে হচ্ছে আমাদের জানা ঘনমাত্রার যেই দ্রবণটা, মানে যেই দ্রবণের ঘনমাত্রা আমার জানা আছে সেটিকে রাখা হলো, আর এখানে রাখা হলো যেই দ্রবণের ঘনমাত্রা আমার অজানা সেটি। এইবার এই যে আমাদের এখানে একটি স্ক্রুর মতো আছে, সেটিকে হচ্ছে গিয়ে উপরে বা ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরালে আমাদের এখান থেকে হচ্ছে কি আস্তে আস্তে হচ্ছে আমাদের কি হয়, এই জানা ঘনমাত্রার দ্রবণ এখানে পড়তে থাকে। ঠিক আছে, আর নিচে যে কনিক্যাল ফ্লাস্ক আছে সেই কনিক্যাল ফ্লাস্কে একটি হচ্ছে গিয়ে নির্দেশক রাখা হয়। এখানে একটা ইন্ডিকেটর বা নির্দেশকও রাখা হয়। যে নির্দেশক একটা নির্দিষ্ট পিএইচ হচ্ছে আমাদের কি করবে, নির্দেশকের কাজকে একটা নির্দিষ্ট পিএইচ এ সে বর্ণ পরিবর্তন করবে এবং সে হচ্ছে গিয়ে নির্দেশ করবে যে কখন আমাদের টাইট্রেশনটা সম্পন্ন হয়েছে, মানে কখন হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে গিয়ে পিএইচটা চেঞ্জ হয়েছে। তার মানে আমাদের দ্রবণের আমাদের যে অম্লীয় বা ক্ষারীয় যে অবস্থা সেটি চেঞ্জ হয়েছে সেটা নির্দেশ করবে নির্দেশক, মানে কোন মুহূর্তে আমাদের টাইট্রেশনটা সম্পন্ন হয়েছে। তো আমার দেখো এই অজানা ঘনমাত্রার দ্রবণের আমাদের আয়তনটা কিন্তু আমি জানি। ঠিক আছে, এখানে কিন্তু আমি আয়তনটা জানি। ধরো এখানে আয়তন হচ্ছে আমাদের হচ্ছে কি ওয়াই ml বা ওয়াই লিটার যাই বলো। আর এখানে আমাদের এটার ঘনমাত্রা আমি জানি, ঘনমাত্রা ধরো হচ্ছে গিয়ে আমাদের পি মোলার বা যাই হোক একটা ঘনমাত্রা আছে। তো এই যে আমাদের এই স্ক্রুটা হচ্ছে কি আমাদের ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি দিকে আস্তে 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 অ্যাসিড বা ক্ষার এখানে নির্গমন করব। তো সে যখন এখানে আসবে, এখানে এসে ধরো এখানে আসে হচ্ছে আমাদের ধরো হচ্ছে গিয়ে ক্ষার দ্রবণ, ধরো এটা হচ্ছে ক্ষার দ্রবণ। তো এটা যদি ক্ষার দ্রবণ হয় তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিড দ্রবণ। তাহলে অ্যাসিড দ্রবণ যখন এখানে আসবে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে এবং ক্ষারটা প্রশমিত হবে। তো আস্তে আস্তে ধরো এখানে যতটুকু ক্ষার ছিল একটু একটু করে অ্যাসিড আসবে আর প্রশমিত হবে। এক সময় গিয়ে যে লাস্ট যেই ক্ষারটা ছিল সেই ক্ষারটা প্রশমিত হয়ে যাবে এবং সেই ক্ষারটা প্রশমিত হয়ে গেলে যেহেতু ক্ষার দ্রবণের পিএইচ আমাদের কি থাকে, পিএইচ হয় >7। ধরো এই পিএইচ ছিল হচ্ছে কি আমাদের 7-এর থেকে অনেক বড়, ধরো 10-এর আশেপাশে ছিল। তো ধরো আস্তে 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 এসিড আসতে আসতে যেই মুহূর্তে এক মোল ক্ষার হলেও ছিল তখনও কিন্তু আমাদের পিএইচ কিন্তু 7-এর উপরে থাকবে অনেক। যেই মুহূর্তে আমাদের লাস্ট ক্ষারটা প্রশমিত হয়ে গেল সাথে সাথে কিন্তু পিএইচ একটা র্যাপিড চেঞ্জ হবে এবং তারপর এক ফোঁটা অ্যাসিডও যদি যুক্ত হয় সাথে সাথে কিন্তু পিএইচ আমাদের কি হয়ে যাবে, পিএইচ >7 থেকে পিএইচ কি হবে <7 হয়ে যাবে। এই যে একটা জাম্প, ঠিক আছে, এই জাম্পের কারণে এই যে পিএইচ আমাদের চেঞ্জ হবে হঠাৎ করে, তখন হঠাৎ করে এই দ্রবণের বর্ণটা পরিবর্তন হয়ে যাবে। কারণ কি, কারণ নির্দেশক বর্ণ পরিবর্তন করবে এবং তখন আমি বুঝতে পারবো যে টাইট্রেশন সম্পন্ন হয়েছে। তো সেই মোমেন্টে যতটুকু আমাদের অ্যাসিড যোগ করতে হলো এটা কিন্তু আমাদের এই যে বুরেটের মাধ্যমে এখানে কিন্তু আমাদের হিসাব করা যায় যে কতটুকু আমার হচ্ছে গিয়ে অ্যাসিড নিয়ে আমি শুরু করেছিলাম, এতটুকু নিয়ে আমি শুরু করেছি, আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে এতটুকু আমার আছে। তার মানে এই যে এই এতটুকু হচ্ছে আমাদের ইউজ হয়েছে, এইটা কিন্তু আমাদের হিসাব করলে আমি পেয়ে যাব কত আয়তন হচ্ছে আমাদের কি হইলো, জানা ঘনমাত্রার দ্রবণটা লাগলো। আর তার ঘনমাত্রা তো আমার আগেই জানা ছিল, আর কতটুকু আমাদের অজানা ঘনমাত্রার দ্রবণ নিয়ে আমি শুরু করেছি সেটাও আমি জানি। শুধু তাহলে আমাদের অজানা থাকবে হচ্ছে একমাত্র যে আমাদের এই ঘনমাত্রার এই যে দ্রবণটার ঘনমাত্রাটা কত, সেটা কিন্তু আমার সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু মানটা বের হয়ে যাবে। আশা করি টাইট্রেশনের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। তো এখন এই যে টাইট্রেশনে যদি পিএইচ চেঞ্জটা যদি একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়, এখানে দেখো এখানে হচ্ছে গিয়ে 4টা সিনারিও কিন্তু কল্পনা করা যায়। দেখো একটা হচ্ছে গিয়ে তীব্র ক্ষার আর হচ্ছে গিয়ে মৃদু অ্যাসিডের সাথে টাইট্রেশন একরকম হবে, তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিডের টাইট্রেশন একরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর, তীব্র ক্ষার তীব্র অ্যাসিড। ঠিক আছে, আর এরপর হতে পারে মৃদু ক্ষার তীব্র অ্যাসিড 3 নম্বর, আবার হতে পারে মৃদু ক্ষার মৃদু অ্যাসিড 4 নম্বর। তো এই 4 রকম সিনারিও কিন্তু আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, তো যদি প্রথমটা দেখি তীব্র ক্ষার মৃদু অ্যাসিড, তো তীব্র ক্ষারের পিএইচ
সাধারণত হয় আমাদের 7-এর অনেক উপরে, সাধারণত হচ্ছে এই যে 14-এর কাছাকাছি হবে, 12-এর উপরে, গ্রেটার দেন 12, তাই না, গ্রেটার দেন 12 হবে। তো এই তীব্র ক্ষারে যখন আমাদের আস্তে আস্তে যখন হচ্ছে কি অ্যাসিড যোগ করা হয়, মৃদু অ্যাসিড, তো মৃদু অ্যাসিড যোগ করা হলে আস্তে আস্তে তীব্র ক্ষারটা প্রশমিত হয়, কিন্তু পিএইচ আস্তে খুবই ধীরে ধীরে পরিবর্তিত হয়। তো একটা মোমেন্টে গিয়ে, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে, যে এইখানে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ওই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টে গিয়ে সকল ক্ষার হচ্ছে আমাদের প্রশমিত হয়ে যায়। তখন আরেক ফোঁটা অ্যাসিড যোগ করা হলো, এই যে আমাদের পিএইচের খুব র্যাপিড পরিবর্তন ঘটে এবং পিএইচ চলে আসে 7-এর নিচে। কিন্তু যেহেতু এটা মৃদু অ্যাসিড, তাই এটার পিএইচ হচ্ছে গিয়ে গ্রেটার দেন 4। তো এই ক্ষেত্রে আমাদের এই পিএইচটা হয় সাধারণত এরকম, এই যে 4 বা 5-এর কাছাকাছি। এটা হচ্ছে আমাদের প্রথম সিনারিও। সেকেন্ড সিনারিও হলো তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড। যেহেতু এবার তীব্র অ্যাসিড, এই কারণে যখন আমাদের চেঞ্জটা হয় তখন আমাদের পিএইচটা চেঞ্জ হয়ে একদম আমাদের হচ্ছে কি 1-এর কাছাকাছি চলে আসে। কারণ এই যে আমাদের এই 1-2 মানে 2-এর কম, পিএইচ যদি 2-এর কম হয়, লেস দেন যদি হয় 2, তখন কিন্তু এটার আমাদের কি হয়, তীব্র অ্যাসিড হয়। হচ্ছে আমাদের সেকেন্ড সিনারিও। ঠিক একইভাবে মৃদু ক্ষার নিয়ে যদি আমি যাত্রা শুরু করি, মৃদু ক্ষারের ক্ষেত্রে কিন্তু আমাদের পিএইচ এমনিতেই থাকে হচ্ছে আমাদের কি, এই যে 10-এর আশেপাশে, মানে 7-এর একটু উপরে, খুব বেশি উপরে না। তো তারপর যদি আমি হচ্ছে অ্যাসিড যোগ করা শুরু করি, আস্তে 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 কমতে কমতে এটা কোথায়, 7-এর কাছাকাছি চলে আসে। তারপর হচ্ছে গিয়ে আরেকটু অ্যাসিড যোগ করা হলে এটা ড্রপ করে আমাদের 7-এর নিচে চলে আসে, যে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে। আর যদি মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিড যোগ করা হয়, তখন আমাদের এই যে পিএইচটা 10 থেকে একদম হঠাৎ ড্রপ করে একদম কোথায় চলে আসে, এই যে 1-2-এর কাছাকাছি চলে আসে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রাফ বোঝানোর জন্য যে কীভাবে আমাদের পিএইচটা চেঞ্জ হয় টাইট্রেশনের সময়। আচ্ছা, তো এখন টাইট্রেশনের হিসাব নিকাশ আমরা কীভাবে করব? তো আমরা একদম ইজি একটা সমীকরণ আমরা কল্পনা করি। ধরো হচ্ছে কি আমাদের H2SO4 প্লাস 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের উৎপন্ন হবে হচ্ছে গিয়ে Na2SO4 প্লাস হচ্ছে গিয়ে 2H2O, তাই তো, তাই না, Na2SO4 2H2O। তো এই সমীকরণে যদি আমি স্টোইকিওমেট্রিক যে ফর্মুলাটা আছে এটা যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমি লিখতে পারি NH2SO4, যে ফর্মুলা আমরা কিন্তু এখন পর্যন্ত সব সমীকরণেই সব ধরনের ম্যাথ ইউজ করে এসেছি। NH2SO4 divided by 1 is equal to NaOH divided by 2। এখানে NH2SO4 হচ্ছে আমাদের অ্যাসিডের মোল সংখ্যা, তো লিখতে পারি N of acid, ঠিক আছে, ইন্টু 2 is equal to N of base ইন্টু 1 লেখা যায়, কারণ 2টা এদিকে চলে এসেছে। এখন দেখো তো এখানে যে 2 আছে, সেই 2 কিন্তু আমাদের কি, এই H2SO4 এর তুল্য সংখ্যা। H2SO4 এর তুল্য সংখ্যা কত, 2, কারণ আমরা জানি কি অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কিভাবে হিসাব করি, যতটা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমাদের H2SO4 এর তুল্য সংখ্যা 2, তাহলে আমি এখানে লিখতে পারি N of acid, এই 2 কে আমি লিখতে পারি E of acid, আর ইজ ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত, 1, তাই না। তাহলে এখানে আমি লিখতে পারি N of base, মানে যেই ক্ষার আছে সেই ক্ষারের মোল সংখ্যা, ইন্টু E of base। এই যে আমাদের এই সমীকরণটাকে ব্যবহার করে কিন্তু আমরা সাধারণত ম্যাথগুলো করব। N of acid ইন্টু E of acid, মানে আমাদের অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা is equal to N of base into E of base, তার মানে ক্ষারের মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা। আর তার সাথে মোল সংখ্যার যে হচ্ছে আমাদের সূত্রগুলো আছে, N is equal to W by M, ভর বাই আণবিক ভর, is equal to N by Na, এখানে হচ্ছে গিয়ে পরমাণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, is equal to V by 22.4, is equal to PV by RT, is equal to V into S। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে সাধারণত আয়তন আর ঘনমাত্রা জানা থাকলে, কিন্তু আয়তনটা অবশ্যই কি হতে হবে, লিটারে হতে হবে, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। তো এই সূত্রগুলো আমরা ব্যবহার করব, যেগুলো আমরা শুরু থেকে কিন্তু ব্যবহার করে আসছি, তো এগুলো একটু আমাদের কন্টিনিউয়াসলি মাথায় রাখতে হবে। এবং সবার শেষে যে সূত্র, সেটা হচ্ছে আমাদের অ্যাসিড আর ক্ষারের মিশ্রণের ঘনমাত্রা সময় হিসাব করতে হয়, যে একটা পাত্রে এই অ্যাসিড যোগ করা হলো, তার সাথে এই ক্ষার, মানে অনেকগুলো মিশ্রণ যোগ করা হয়েছে, তো এই দ্রবণের ঘনমাত্রা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাধারণত যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যাসিডের মোল সংখ্যা হিসাব করতে হয়, N of acid হিসাব করতে হয়, ক্ষারের মোল সংখ্যা হিসাব করতে হয়, N of base হিসাব করতে হয়, ঠিক আছে। তারপরের মধ্যে যেটা বেশি, যদি অ্যাসিডের মোল সংখ্যা বেশি হয় তাহলে অ্যাসিডের মোল সংখ্যা থেকে বেসের মোল সংখ্যা বিয়োগ দিব,
আর যদি বেজের মোল সংখ্যা বেশি হয় তাহলে বেজের মোল সংখ্যা থেকে অ্যাসিডের মোল সংখ্যা বিয়োগ দিব। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, এন অফ অ্যাসিড লেখা যায় এন অফ বেস। কিন্তু যদি আমরা যখন তাড়াতাড়ি ম্যাথগুলো করতে যাব তখন আমাদের আলাদা আলাদা করে হিসাব না করে আমরা সাধারণত যেটা করি, যেটা হচ্ছে কি আমাদের অ্যাসিডের মোল সংখ্যা হিসাব করে। এখানে কিন্তু অ্যাসিডের মোল সংখ্যা হিসাব করা হয়েছে, ঠিক আছে? মানে অ্যাসিডের মোল সংখ্যা বলতে হচ্ছে এইচ প্লাসের মোল সংখ্যা আর কি। তো অ্যাসিড তো আসলে প্রোটন দেয় আর বেস দেয় হচ্ছে আমাদের হাইড্রোক্সিল আয়ন। তো ওই হিসেবে হিসাব করা হয় যে কতটা প্রোটন দেওয়া হয়েছে, কত মোল প্রোটন দেওয়া হয়েছে। তো এটার সাথে অ্যাসিডের মোল সংখ্যার সাথে আমাদের তার তুল্য সংখ্যাটা আসে আর কি, ই অফ অ্যাসিডও আসে। তো এখানে তুমি দেখো যদি ই অফ অ্যাসিড ইন্টু অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের ঘনমাত্রা, তার মানে এটা হচ্ছে আমাদের এন অফ অ্যাসিড, অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মাইনাস ই অফ বেস, বেজের তুল্য সংখ্যা ইন্টু বেজের আয়তন ইন্টু বেজের ঘনমাত্রা, তার মানে এন অফ বেস, বেজের মোল সংখ্যা। তার মানে অ্যাসিডের তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা মাইনাস বেজের তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা ডিভাইডেড বাই আমাদের অ্যাসিড আর বেজের মোট আয়তন, ঠিক আছে? মূল সংখ্যা বাই আয়তন, অ্যাকচুয়ালি সূত্রটা আমাদের যেটা অ্যাসিড উল্টে এন বাই ভি, ওই সূত্রটাই কিন্তু কাজে লাগছে। মানে অবশিষ্ট যত মূল আমাদের অ্যাসিড বা বেজ আছে সেটাকে আয়তন দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। এখন এখানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি কিন্তু এখন জানি না যে এখানে কি অ্যাসিড বাকি থাকবে নাকি বেজ বাকি থাকবে। তো যদি আমাদের অ্যাসিড বাকি থাকে তাহলে তো আমাদের এই সূত্র খুব ভালোভাবেই কাজ করবে, কোনো সমস্যা নেই, পজিটিভ মান আসবে। কিন্তু বেস বাকি থাকলে কিন্তু আমাদের কি হবে, যেহেতু বেস মাইনাস করতেছে আমরা, এটার নেগেটিভ মান আসবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই নেগেটিভ চিহ্নটাকে নিব না, শুধু আমাদের কি করব, যে মানটা আসবে সেই মানটাকে হিসাব করব, এবং এখানে যে আমাদের ঘনমাত্রাটা হিসাব হবে সেটা কিন্তু হিসাব হবে OH মাইনাসের ঘনমাত্রা, ঠিক আছে? কারণ আমাদের অ্যাকচুয়ালি মাইনাস মানে কি, আমাদের বেস বেশি আছে, তার মানে OH মাইনাস রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি কি করতে পারবো, POH হিসাব করতে পারবো, এবং সেই POH থেকে PH আসবো। PH is equal to 14 মাইনাস POH সূত্র থেকে, ঠিক আছে? আর যদি পজিটিভ মান আসে তাহলে তো আমরা বুঝতেই পারলাম যে অ্যাসিড অবশিষ্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো আলাদা কিছু করার দরকার নেই। যেই আমাদের ঘনমাত্রাটা আসবে এটা H প্লাসের ঘনমাত্রা, এখান থেকে আমি সরাসরি PH হিসাব করতে পারবো, ঠিক আছে? তো একটু আমরা এটা মাথায় রাখবো, ম্যাথ করার সময় আশা করি আরো বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটি আমরা সলভ করব এই টাইট্রেশন বিষয়ক, সেই প্রশ্নটি হচ্ছে আমাদের খুবই ইজি একটা প্রশ্ন। এটা বুয়েটে টানা 2 বছর এসেছিল, 2001, 2 এবং 2-3 সালে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের বলা হয়েছে একটি 60 ml আয়তনের H2SO4 দ্রবণকে টাইট্রেট করতে 43.7 ml আয়তনের 0.103 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হয়। H2SO4 দ্রবণের মোলারিটি বের করে। খুবই ইজি একটা সূত্র, আমরা শুধু সূত্রতে মান বসিয়ে দেব। খুবই ইজি একটা ম্যাথ আর কি। তাহলে আমি লিখতে পারি N of H2SO4 into E of H2SO4 is equal to N of sodium hydroxide into E of sodium hydroxide. অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা is equal to বেজের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। অ্যাসিডের মোল সংখ্যা এখানে কত, আমরা এটা হিসাব করবো কোন সূত্র দিয়ে, দেখো এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, বের করতে হবে ঘনমাত্রা। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব, B of H2SO4 ইন্টু M of H2SO4, অথবা SO লেখা যায়, এটা আমরা SI লিখলাম কারণ আমরা এখন পর্যন্ত S ব্যবহার করে হচ্ছি, M দেওয়া উচিত হবে না। S of H2SO4 into E of H2SO4 is equal to B of NaOH plus into S of NaOH into E of NaOH। এখন শুধু মানগুলো বসিয়ে দেব। H2SO4 এর আয়তন দেওয়া আছে 60 ml, এটা অবশ্যই লিটারে নিতে হবে, তাহলে 60/1000 into S of H2SO4 এর ঘনমাত্রা আমি বের করব, তুল্য সংখ্যা H2SO4 এর 2, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দেওয়া আছে 43.7 ml, এটাকে আমি নিব লিটারে, ঘনমাত্রা দেওয়া আছে 0.103 মোলার, আর তুল্য সংখ্যা 1। সব রাশি জানা, শুধুমাত্র একটা অজানা রাশি আছে, সেটা হচ্ছে H2SO4 এর ঘনমাত্রা, বলতে আমার বের হয়ে যাবে। সবকিছু হিসাব করলে, সবকিছু হিসাবে নিয়ে হিসাব করলে হয়ে যাবে 0.0375 মোলার। এটি হচ্ছে আমাদের উত্তর।
তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের শেষ। খুব সহজ একটা প্রশ্ন ছিল। এবার দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া আছে সেটা এসেছিল রুয়েটে 2005-06 সালে এবং আবার রিপিট হয়েছে 2017-18 সালে, মানে খুবই রিসেন্টলি কিন্তু একবার এসেছে রুয়েটে। এখানে বলা হচ্ছে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের 25 সেন্টিমিটারকে প্রশমিত করতে 0.1 মোলার H2SO4 দ্রবণের কত সেন্টিমিটার কিউব দরকার। আবারও ইজি প্রশ্ন, একটা মাত্র ক্যাচ, সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজে দেওয়া আছে। যদি পার্সেন্টে দেওয়া আছে, কিছু বলা নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে এটা ওয়েট বাই ভলিউম এককে দেওয়া আছে। আমরা তাহলে এটা হিসাব করি। দেখো সূত্রটা কি, আবারও N of H2SO4 into E of H2SO4 is equal to N of sodium carbonate into E of sodium carbonate। তো এখানে আমাদের যেহেতু আমাদের বের করতে হবে আয়তন আর দেওয়া আছে ঘনমাত্রা, আবারও আমি বসাবো যে সূত্র, আয়তন H2SO4 এর আয়তন ইন্টু H2SO4 এর ঘনমাত্রা V into S is equal to N, আমরা জানি E of H2SO4 is equal to N of sodium carbonate কে লিখতে পারি V of sodium carbonate into S of sodium carbonate E of sodium carbonate। এবার মান বসাবো। মান বসাতে কি একটা ক্যাচ আছে, আমরা এটাতে যাব। প্রথমে দেখি H2SO4 এর আয়তন আমি বের করব, তাহলে আমার V of H2SO4 আমার অজানা, এটা আমি বের করতে হবে। H2SO4 এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, দেখলাম 0.1 মোলার। H2SO4 এর তুল্য সংখ্যা 2 ইজ ইকুয়াল টু আমাদের সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে 25 সেন্টিমিটার কিউব। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ml, অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ml। তো এখানে 25 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, এটাকে আমি নিব লিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। তো ইনটু এখানে আমার ঘনমাত্রা, আমার এখানে সোডিয়াম কার্বনেটের দেওয়া আছে 5%। এখন এটাকে আমি কীভাবে হচ্ছে মোলারিটিতে নিব। আমরা জানি আমাদের হচ্ছে গিয়ে ঘনমাত্রা হচ্ছে আমাদের S is equal to 10x by m, 10x by m। তাহলে আমি এখানে বসাই দেবো 10x দেওয়া আছে 5%, আর মোলারিটি আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে কি 106, আর হচ্ছে কি আমাদের তুল্য সংখ্যা হচ্ছে সোডিয়াম কার্বনেটের 2। তাহলে আমি যদি সব কিছু বসিয়ে দিই, তাহলে আমাদের V of H2SO4 আয়তন আমাদের হচ্ছে গিয়ে চলে আসবে। তো আমাদের আয়তন চলে আসবে হচ্ছে গিয়ে 117.9 ইন্টু 10⁻³ হচ্ছে আমাদের লিটার এককে আসবে, ঠিক আছে। এখান থেকে আমি দেখতে পারি 117.9 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো এইটি হচ্ছে আমাদের আনসার, প্লাস সেন্টিমিটার কিউব বা ml আর কি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের শেষ হলো। এবার আমি যদি 3 নম্বর যে সমস্যাটি দেওয়া আছে সেটি সলভ করি। 3 নম্বর সমস্যাটি খুবই মজার একটি সমস্যা এবং এটি কিন্তু খুব রিসেন্টলি বুয়েটে এসেছে, বুয়েটে খুব রিসেন্ট একটা কোশ্চেন, বুয়েটে 2017-18 সালে হচ্ছে কি এটি এসেছিল। তো এখানে বলা হচ্ছে একটি মিশ্রণ তৈরি করা হয়েছে। মিশ্রণে কি আছে? সোডিয়াম কার্বনেট, H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl, 4টি দ্রবণ একসাথে যোগ করা হয়েছে। মিশ্রণে pH নির্ণয় করতে হবে। pH নির্ণয় করার জন্য আমার আগে ঘনমাত্রা নির্ণয় করা দরকার, ঠিক আছে। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে ঘনমাত্রা নির্ণয় করব। তো ঘনমাত্রা আমি এখানে যে নির্ণয় করব, এই ঘনমাত্রা H+ এর ঘনমাত্রা, অ্যাকচুয়ালি H+ এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, আমরা দেখেছি সূত্র, আমরা দেখেছি যে সামেশন অফ E of acid S of acid into V of acid, আয়তন, ঘনমাত্রা এবং তুল্য সংখ্যা, মাইনাস সামেশন অফ E of base into S of base into V of base, divided by V of acid plus V of base, সামেশন। তো এটা হচ্ছে আমাদের সূত্র H+ এর ঘনমাত্রা নির্ণয় করার জন্য। এখানে আমরা যদি সবগুলো মান বসিয়ে দিই, তাহলে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়ে যাবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি জানি না যে অ্যাকচুয়ালি অ্যাসিডের মোল সংখ্যা বা H+ এর মোল সংখ্যা বেশি নাকি
OH মাইনাসের মোল সংখ্যা বেশি। আমি এখানে যা করতেছি সহজ কথা সেটা হচ্ছে গিয়ে যতটা H প্লাস OH মাইনাসের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি, তাহলে অবশিষ্ট H প্লাস চলে আসতেছে। কিন্তু সবসময় কিন্তু H প্লাস অবশিষ্ট থাকবে না, মাঝে মাঝে OH মাইনাস অবশিষ্ট থাকতে পারে। ডিপেন্ড করে H প্লাসের পরিমাণ বেশি নাকি OH মাইনাসের পরিমাণ বেশি। তো আমি কিন্তু এটা এখন হিসাব করিনি। তো আমার এই ক্ষেত্রে বাই ডিফল্ট যখন আমি হচ্ছে গিয়ে অ্যাসিডকে আগে বসাচ্ছি এবং বেসকে পরে বসাচ্ছি, তাহলে আমার এখানে যে মানটা আসবে সেই মানটা যদি পজিটিভ আসে তাহলে আমি ধরে নিব এটা H প্লাসের ঘনমাত্রা এসেছে। কিন্তু যদি নেগেটিভ আসে তাহলে আমার ধরে নিতে হবে যে OH মাইনাসের পরিমাণ বেশি ছিল, সেক্ষেত্রে OH মাইনাসের ঘনমাত্রা চলে এসেছে। সেক্ষেত্রে আমার যদি নেগেটিভ মান আসে সেক্ষেত্রে কিন্তু আমি নেগেটিভ মানটা নিব না, নেগেটিভ চিহ্নটা নিব না, শুধু মানটা নিয়ে হিসাব করবো এবং সেক্ষেত্রে আমার এটা এই H প্লাস থাকবে না, এটা OH মাইনাস ধরে নিতে হবে। তাহলে আমরা ম্যাথ করতে গিয়ে আমরা বুঝবো যে কোনটা চলে আসলো। তো আমরা হচ্ছে একটু লিখি। তো প্রথমেই আসে 100 ml 0.05 সোডিয়াম কার্বন, এটা বেস পরে হিসাব করবো। তারপর আসে 100 ml 0.10 নর্মাল H2SO4, তাহলে আমার প্রথম অ্যাসিড পেয়ে গেলাম। 100 ml 0.1 নর্মাল, যেহেতু আমি নর্মাল একক এটা দেওয়া আছে সেক্ষেত্রে আমার কিন্তু তুল্য সংখ্যা বসানোর কোনো রকম কোনো প্রয়োজন নাই, তাহলে আমি এটা তুল্য সংখ্যা বসাইলাম না। প্লাস আর অ্যাসিড আছে কে, আর অ্যাসিড আছে হচ্ছে HCl, সেটা হচ্ছে গিয়ে 50 × 0.2 নর্মাল, যেহেতু 2 নর্মালে দেওয়া আছে তুল্য সংখ্যা বসানোর কোনো দরকার নেই, কারণ আমরা জানি নর্মাল একক হিসাব করা হয় কি হবে E × N হচ্ছে E × S, তুল্য সংখ্যা আগে কিন্তু গুণ হয়ে গেছে। আচ্ছা, মাইনাস বেজের ক্ষেত্রে প্রথমে বেজ দেওয়া আছে হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট 100 ml × 0.05 মোলার, যেহেতু মোলার দেওয়া আছে তাহলে আমি তুল্য সংখ্যা বসাবো, তুল্য সংখ্যা হচ্ছে 2, প্লাস আরেকটা বেজ দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 50 × 0.1 নর্মাল, যেহেতু নর্মাল দেওয়া আছে তুল্য সংখ্যা বসানোর কোনো দরকার নেই। তো হয়ে গেল এখানে হিসাবটা। নিচে আমি আয়তন হিসাব করব, মোট অ্যাসিড আর বেজের আয়তন 100 প্লাস 100 প্লাস 50 প্লাস 50। তো সবগুলো যদি বসিয়ে দিই তাহলে আমার এখানে মান আসবে হচ্ছে গিয়ে সবগুলো বসিয়ে দিলে 1/60, এটা হচ্ছে আমাদের মোলার এককে আসবে। তো এটা যেহেতু আমাদের পজিটিভ এসেছে তাহলে এটা কিন্তু আমাদের ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের প্রোটনের ঘনমাত্রা চলে এসেছে। তাহলে আমার শুধু pH বের করার জন্য কি লাগবে, pH - log H প্লাস, এখানে বসিয়ে দিব -log H প্লাসের জায়গা হচ্ছে 1/60, মান আসবে 1.778, এটা কিন্তু আমাদের pH। খেয়াল করো এখানে যদি মাইনাস আসতো, ধরে নিলাম যদি মাইনাস আসতো তাহলে কিন্তু এই মাইনাসটা নিতাম না, মাইনাসটা না নিয়ে এই 1/60 তখন কিন্তু হইতো OH মাইনাসের ঘনমাত্রা সেক্ষেত্রে, এবং সেখান থেকে আমি বের করতাম POH, এবং সেই POH থেকে আমি বের করতাম pH 14 - POH। জাস্ট এটা বোঝার জন্য, এটা কিন্তু আমার এখন করতে হয়নি, এখন যেহেতু পজিটিভ মান এসেছে সেই জন্য কিন্তু আমি সরাসরি pH বের করতে পারলাম। আচ্ছা, এইবার চলে আসছে আমাদের 4 নম্বর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একটি প্রশ্ন, ইন্টারেস্টিং একটি প্রশ্ন। এক টুকরো ম্যাগনেসিয়ামকে 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার HCl দ্রবণে সম্পূর্ণভাবে দ্রবীভূত করা হলো। দ্রবণে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে 10 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলে ম্যাগনেসিয়াম টুকরোর ভর কত ছিল। প্রথমে দেখতে হবে, যেহেতু আমার টাইট্রেশনের ম্যাথ অ্যাসিড এবং ক্ষারের কথা বলা আছে, কোনগুলো অ্যাসিড কোনগুলো ক্ষার। আমাদের কিন্তু দুইটা ক্ষার পাচ্ছি আমরা, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 1 নম্বর, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 নম্বর। প্রথমে ম্যাগনেসিয়ামের সাথে HCl যোগ করার পর দ্রবণটি অম্লীয় হয়ে যাওয়ায় এটাকে আরো প্রশমিত করতে আরো ক্ষার দ্রবণ প্রয়োজন হয়েছে। তার মানে আমার ম্যাগনেসিয়াম আর সোডিয়াম হাইড্রোক্সাইড দুটো মিলে আমার হচ্ছে HCl প্রশমিত হয়েছে। তার মানে আমি যদি হচ্ছে সূত্র বসাই তাহলে হচ্ছে গিয়ে ব্যাপারটা হবে এরকম, N of HCl into E of HCl is equal to N of magnesium into E of magnesium plus N of sodium hydroxide into E of sodium hydroxide.
এই সূত্র থেকে আমাদের ম্যাগনেসিয়ামের টুকরোর ভর বের করতে হবে। ঠিক আছে, প্রথমে HCl এর কি দেওয়া আছে, ঘনমাত্রার আয়তন, তাহলে আমি বসাবো হচ্ছে B of HCl ইন্টু S of HCl ইন্টু E of HCl ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের দেওয়া আছে কি বের করতে হবে, আমাদের দেওয়া আছে হচ্ছে কি, আমাদের কিছু দেওয়া নেই, আমাদের হচ্ছে কি বের করতে হবে ভর, তাহলে আমি বসাবো W মানে ভর অফ ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের আণবিক ভর। ম্যাগনেসিয়ামের আণবিক ভর এক্ষেত্রে হচ্ছে আমাদের কত, 24। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আমাদের 24.3 এটা বসাবো। আর ই অফ ম্যাগনেসিয়াম ইন্টু ইন্টু এখানে প্লাস, সরি ঠিক করে ফেলি, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের মূল সংখ্যা আমি এখানে কি দেওয়া আছে, ঘনমাত্রা এবং আয়তন। তো আমি এখানে বসাবো B of sodium hydroxide into S of sodium hydroxide into E of sodium hydroxide। এবার যদি মান বসিয়ে দিই, HCl এর আয়তন দেওয়া আছে 20 সেন্টিমিটার কিউব, নিয়ে যাব লিটারে, ইন্টু ঘনমাত্রা দেওয়া আছে 0.1 ইন্টু তুল্য সংখ্যা 1। W of ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ভর আমি বের করবো 24.3, ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 2, প্লাস আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দেওয়া আছে 10 সেন্টিমিটার কিউব, এটাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে লিটারে, তো 1000 দিয়ে দিলাম ভাগ, ইন্টু ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের 0.1 আর তুল্য সংখ্যা 1। এখানে সব কিছুর মান চলে এসেছে, শুধু W অফ ম্যাগনেসিয়াম অজানা, তো অজানা রাশির মান বের করতে আমার সব কিছু যদি হিসেব করে ফেলি, এটা এই পাশে নিয়ে যাব, সব কিছু এই পাশে নিয়ে গেলে আমাদের মান চলে আসবে 0.012 গ্রাম। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। এবার চলে যাব আমাদের শেষ প্রশ্নে, এটা সম্পর্কিত আমাদের যে শেষ প্রশ্নটি, এটা একটা ভেজাল শতকরা ভেজালের পরিমাণ নির্ণয় করা একটা অঙ্ক। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা আগেও করে এসেছি, ফার্স্ট লেকচারে কিন্তু আমরা করেছিলাম ভেজাল বের করার অঙ্ক, তো আশা করি এটা তোমরা সহজেই পারবে, তবু আমি করে দিচ্ছি। ওগুলো যদিও টাইটেশনের ছিল না, এটা হচ্ছে টাইটেশনের মতো করে আমরা টাইটেশনের সূত্র দিয়ে আমরা করবো। তো 1.881 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে তার আয়তন 250 সেন্টিমিটার কিউব করা হলো। ঠিক আছে, এখন এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার ঘনমাত্রার HCl এর, আচ্ছা এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব, তার মানে আমাদের যে 250 সেন্টিমিটার কিউব তৈরি করা হয়েছে তার 25 সেন্টিমিটার কিউব কি করে HCl এর 0.1 মোলার 24.5 সেন্টিমিটার কিউব দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করে সোডিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ বের করতে হবে। তাহলে আমার আগে বের করতে হবে যে আমাদের এই যে যতটুকু সোডিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করেছে তার পরিমাণ কত, যতটুকু বিক্রিয়া করেছে ততটুকু কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট, আর বাকিটা ভেজাল। তো ততটুকু যদি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা সলভ হয়ে যাবে। প্রথমে সূত্রটা লিখে নিই, N of HCl into E of HCl is equal to N of sodium carbonate into E of sodium carbonate। তো N of HCl আমার এখানে কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে আমি লিখবো B of HCl into S of HCl into E of HCl is equal to, আর সোডিয়াম কার্বনেট আমি ভর নির্ণয় করবো, তাহলে লিখলাম W of Na, সেখানে একটু ঠিক করে ফেলি, W of Na2CO3 divided by সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যেটা হচ্ছে 106 ইন্টু সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। আমাদের হচ্ছে কি B of HCl কত দেওয়া আছে 24.5 সেন্টিমিটার কিউব, এটাকে আমি লিটারে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ দিলাম। HCl এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, আর HCl এর তুল্য সংখ্যা দেওয়া আছে 1, আর W of সোডিয়াম Na2CO3 আমি নির্ণয় করব,
তার আণবিক ভর 106 ইন্টু 2। এখান থেকে আমাদের W অফ Na2CO3 বা সোডিয়াম কার্বনেটের ভর চলে আসবে হচ্ছে কি আমাদের হিসেব করলে 0.1275 গ্রাম। খেয়াল করো এই ভরটা কিন্তু হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার কিউব আয়তনে, ঠিক আছে? তার মানে 25 সেন্টিমিটার কিউব আয়তনে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 0.1275 গ্রাম। আমাদের তাহলে মূল দ্রবণ কতটুকু ছিল? মূল দ্রবণ ছিল 250 সেন্টিমিটার কিউব। আমি লিখতে পারি 250 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট হবে কত হবে? 0.1275 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত হবে? 1.275 গ্রাম। তাহলে আমাদের মোট নমুনা ছিল 1.881 গ্রাম আর বিশুদ্ধ হচ্ছে 1.275 গ্রাম। সুতরাং বিশুদ্ধতা ইজ ইকুয়াল টু হচ্ছে 1.275 ডিভাইড বাই 1.881 ইন্টু 100%। এটার আনসার আসবে হচ্ছে 59.60%। যদি দেখা যাচ্ছে না, আমি এখানে একটু লিখে দিচ্ছি, আরেকবার একটু লিখে দিই। বিশুদ্ধতা হচ্ছে 1.275 ডিভাইড বাই 1.881 ইন্টু 100%, এর মানটা আসে 59.60%। এটাই কিন্তু আমাদের। তাহলে আমাদের টাইট্রেশন রিলেটেড যে আলোচনা ছিল, বেসিক আলোচনা প্লাস আমরা প্রশ্ন সলভ করলাম 5টা, সেই আলোচনা কিন্তু এখানে শেষ। আমরা নেক্সট যে টপিকে ঢুকবো সেটা হচ্ছে গিয়ে আয়োডোমিতি এবং আয়োডিমিতি। নেক্সট আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়োডিমিতি এবং আয়োডোমিতি। তো চলো আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আয়োডোমিতি এবং আয়োডোমিতি আমাদের দুটি পদ্ধতি হচ্ছে আয়োডিন দ্বারা কোনো জারক বা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, ঠিক আছে? তো এর মাঝে আয়োডিমিতি হচ্ছে কি আমাদের সরাসরি আয়োডিন ব্যবহার করে করা হয়, আর আয়োডোমিতিতে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে গিয়ে আয়োডিনের কোনো আয়োডাইড লবণকে ব্যবহার করে আমাদের হচ্ছে গিয়ে এই কোনো একটা পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। তো আমরা একটু ডিটেলসে আমরা দেখি। প্রথমেই চলে আসে আয়োডিমিতি নিয়ে। তো আয়োডিমিতি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের সরাসরি আয়োডিনকে ব্যবহার করা হয়, ঠিক আছে? সরাসরি আয়োডিনকে ব্যবহার করা হবে। দেখো আমরা যদি সংজ্ঞাটাই দেখি, আয়োডিমিতি হলো প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিজারক পদার্থ, খেয়াল করো বিজারক পদার্থ যেমন সালফাইড, আর্সেনাইড, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি টাইট্রেশন করার মাধ্যমে বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আয়োডিমিতি। তো যেহেতু আয়োডিন নিজে হচ্ছে একটা জারক পদার্থ, আয়োডিন নিজে হলো একটা জারক পদার্থ কারণ সে ইলেকট্রন গ্রহণ করে, তো সে হচ্ছে গিয়ে সরাসরি কোনো বিজারক পদার্থ যেমন সালফাইড, আর্সেনাইড বা সোডিয়াম থায়োসালফেট, এখানে আমরা সোডিয়াম থায়োসালফেট ইউজ করেছি, তো সে কিন্তু কোনো বিজারক পদার্থের সাথে সরাসরি বিক্রিয়া করতে পারে। এখন এই বিক্রিয়াতে যদি আমি জারক বিজারক টাইট্রেশনের মাধ্যমে এখানে যেহেতু আমাদের আয়োডিন হচ্ছে প্রমাণ আয়োডিন ব্যবহার করা হয়, তার মানে তার ঘনমাত্রা হচ্ছে আমাদের জানা, তো এই আয়োডিনকে ব্যবহার করে আমরা এই বিজারকের অজানা বিজারকের ঘনমাত্রা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো বিক্রিয়াটা কীভাবে হয়? বিক্রিয়াটা হচ্ছে আমাদের যদি সোডিয়াম থায়োসালফেট ইউজ করি তাহলে দেখো তো সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করে আমাদের কী হয়, Na2S4O6-এ পরিণত হয় আর আমাদের সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে। তো এখান থেকে কিন্তু আমাদের কতটুকু আয়োডিন বিক্রিয়া করছে তা ব্যবহার করে কিন্তু সমীকরণ ইউজ করে আমরা কি করতে পারবো, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে আমাদের আয়োডিমিতি, সরাসরি আয়োডিন ব্যবহার করে কোনো বিজারক পদার্থের পরিমাণ নির্ণয়। তাহলে আয়োডোমিতি কি? দেখো আয়োডোমিতি হচ্ছে জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি। এখন আয়োডিন যেহেতু নিজে একটা জারক,
আয়োডিন যেহেতু নিজে একটা জারক, সে কিন্তু অন্য কোনো জারকের সাথে বিক্রিয়া দিবে না। এই বিক্রিয়া কিন্তু আমাদের হবে না, অন্য কোনো জারকের সাথে কিন্তু সে বিক্রিয়া দিবে না। তো যেহেতু আয়োডিন অন্য কোনো জারকের সাথে বিক্রিয়া দিবে না, তো এই জন্যে আয়োডিন ব্যবহার করে আমাদের তার পরিমাণ নির্ণয় করার জন্য যা করা হয় সেটা হচ্ছে আয়োডিনের আমাদের হচ্ছে গিয়ে বিজারিত যে অবস্থা, আয়োডাইড লবণকে আমাদের ব্যবহার করা হয়। যেহেতু আয়োডাইড লবণ নিজে হলো বিজারক, তাহলে সে কি করে অন্য জারক পদার্থ যারা আছে, যেমন কপার সালফেট, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট ইত্যাদির সাথে কি করে আমাদের এই আয়োডাইড লবণগুলো কি করে বিক্রিয়ায় মুক্ত আয়োডিন উৎপন্ন করে। এই যে আমাদের মুক্ত আয়োডিনটা উৎপন্ন হয়, আমাদের আয়োডাইড লবণের সাথে জারক পদার্থের বিক্রিয়ায় যে মুক্ত আয়োডিনটা উৎপন্ন হয়, এই মুক্ত আয়োডিনকে পরবর্তীতে আমাদের কি করা হয়, প্রমাণ থায়োসালফেট দ্রবণের সাথে বিক্রিয়া করা হয়। এক্ষেত্রে আমাদের জানা ঘনমাত্রা থাকে হচ্ছে গিয়ে থায়োসালফেটের, ঠিক আছে। প্রমাণ থায়োসালফেট দ্রবণের সাথে আমাদের হচ্ছে গিয়ে মুক্ত আয়োডিনের বিক্রিয়া করা হয়, এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি উৎপন্ন হয়, Na2S4O6 আর আয়োডাইড লবণ উৎপন্ন হয়। তো এই যে আমাদের যেই থায়োসালফেট দ্রবণ দ্বারা এই টাইট্রেশন করার মাধ্যমে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, এবং মুক্ত আয়োডিনকে ইউজ করে মুক্ত আয়োডিনের পরিমাণের থেকে আমাদের হচ্ছে গিয়ে যেই জারক পদার্থ বিক্রিয়া করেছিল আয়োডাইড লবণের সাথে তার পরিমাণ নির্ণয় করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আয়োডোমিতি। তাহলে আমরা বুঝলাম যে আয়োডিমিতি হচ্ছে সরাসরি আয়োডিন ব্যবহার করে বিজারক পদার্থের পরিমাণ নির্ণয়, আর আয়োডোমিতি হচ্ছে কোনো একটা জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার জন্য জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে মুক্ত আয়োডিন উৎপন্ন হয়, সেই মুক্ত আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করার পদ্ধতি। আচ্ছা, তো এখন গাণিতিক হিসাবটা কীভাবে করা হয় সেটা যদি আমরা একটু দেখি। দেখো, এখানে আয়োডোমিতির গাণিতিক প্রয়োগ দেখানো হয়েছে। তো এখান থেকে আশা করি আমরা আয়োডোমিতি আরও সহজেই বুঝে যাব, কারণ আয়োডোমিতির একটা পার্টই কিন্তু আয়োডিমিতি হিসেবে দেখা যায়, ঠিক আছে। যে আচ্ছা, তবু আমরা একটু দেখি, পরে আমরা দুটি বুঝিয়ে দেব। তো আয়োডোমিতিতে যা করা হয়, আমাদের কোনো একটা জারক পদার্থ যেটার ঘনমাত্রা আমার অজানা, এই জারক পদার্থের সাথে একটা আয়োডাইড লবণের বিক্রিয়ায় আমাদের মুক্ত আয়োডিন উৎপন্ন হলো। এই যে মুক্ত আয়োডিন উৎপন্ন হয়েছে, এই মুক্ত আয়োডিনকে পরবর্তীতে আমাদের প্রমাণ থায়োসালফেট দ্রবণের সাথে বিক্রিয়ায় আমাদের হচ্ছে কি থায়োসালফাইট এবং সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়েছে। তো এই বিক্রিয়ায় কিন্তু আমি দুইটা রিয়াকশন এখানে আমাদের আছে। প্রথম রিয়াকশন থেকে আমি লিখতে পারি N of copper sulfate স্টোইকিওমেট্রিক ফর্মুলা অনুযায়ী ডিভাইড বাই 2 is equal to N of iodide divided by 1। স্টোইকিওমেট্রিক ফর্মুলা অনুযায়ী 1 নম্বর রিয়াকশন থেকে আমি এটা লিখতে পারি। এটাকে দিলাম আমি 1 নম্বর রিয়াকশন, এটাকে দিলাম আমি 2 নম্বর রিয়াকশন। তো একই সময়ে 2 নম্বর রিয়াকশন থেকে আমি লিখতে পারি N of sodium thiosulfate divided by 2 is equal to N of iodide divided by 1। তো আমি যদি 1 আর 2 দুইটা রিয়াকশন একসাথে করি, দেখো তো আমি কি পাই, N of Na2S2O3 divided by 2 is equal to N of iodine divided by 1 is equal to N of copper sulfate divided by 2। এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে N of Na2S2O3 is equal to N of copper sulfate। তার মানে 1 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল কপার সালফেটের সাথে বিক্রিয়া করবে। তো এখন যেহেতু আমি সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আমার জানা, এখানে আমি সহজেই কপারের আমাদের ভর বা ঘনমাত্রা যে কোনো কিছু কিন্তু বের করতে পারবো। তো আশা করি আয়োডোমিতির ব্যাপারটা বুঝতে পারছি। এখন আয়োডিমিতিতে কি হয়, আয়োডিমিতিতে কিন্তু সরাসরি আমাদের এই বিক্রিয়াটা 2 নম্বর বিক্রিয়াটাতে আমাদের হিসাব চলবে, কারণ আয়োডিমিতিতে অ্যাকচুয়ালি সরাসরি আয়োডিন ব্যবহার করা হয় যে আয়োডিনের ঘনমাত্রা জানা থাকে। তো সেক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেটের যেই স্টোইকিওমেট্রিক ফর্মুলা থেকে আমি কিন্তু ম্যাথগুলো করতে পারবো। তো আশা করি আমরা গাণিতিক প্রয়োগ কীভাবে করতে হবে তা বুঝে গেলাম। তো এবার আমরা কয়েকটি ম্যাথ করব। তো প্রথমেই যে ম্যাথটি দেওয়া আছে খেয়াল করো, বলা হচ্ছে 6.25 গ্রাম ব্লু ভিট্রিয়ল। এখানে ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু কপার সালফেট, ঠিক আছে।
তো এখানে কিন্তু কপার সালফেট বোঝানো হচ্ছে। ব্লু ভিট্রিয়লকে পানিতে দ্রবীভূত করে 150 ml দ্রবণ প্রস্তুত করা হলো। ওই দ্রবণের 10 ml, মানে এই 150 ml থেকে 10 ml নেওয়া হয়েছে। 10 ml দিয়ে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 9 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলো। ব্লু ভিট্রিয়লে অনার্দ্র কপার সালফেটের শতকরা পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এখন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ব্লু ভিট্রিয়লে বিক্রিয়া করছে কে? আমাদের এই অনার্দ্র কপার সালফেট, তাই না? এই অনার্দ্র কপার সালফেট কিন্তু ব্লু ভিট্রিয়লের মধ্যে বিক্রিয়া করছে। তো এখন যদি আমি তাহলে কপার সালফেটকে যদি আমি ব্লু ভিট্রিয়ল ধরে নিই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই পুরো বিক্রিয়াটা কিন্তু হচ্ছে, দেখো তো কি হচ্ছে, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ থেকে আয়োডিন মুক্ত হয়েছে, সেই আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করছে। এটা কিন্তু পুরাটি হচ্ছে আয়োডোমিতি, আমরা যে মাত্র দেখলাম সেই আয়োডোমিতির বিক্রিয়া। তোমরা একটু খেয়াল করো। তাহলে আমি বিক্রিয়াগুলো আরেকবার রিপিট করলাম না, সরাসরি আমি হচ্ছে গিয়ে আমাদের যেই স্টোকিওমেট্রিক ফর্মুলা ইউজ করে যে সূত্রটা পেয়েছিলাম সেটাতে চলে যাই। সেটা হচ্ছে আমাদের N of copper sulfate is equal to N of sodium thiosulfate। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে উভয়ই সমান সংখ্যক আয়োডিনের সাথে বিক্রিয়া করে। তোমরা একটু এখানে দেখে নাও, এই যে আমরা কিন্তু এই সূত্রটি শেষমেশ পেয়েছিলাম। N of sodium thiosulfate divided by 2 is equal to N of iodine divided by 1 is equal to N of copper sulfate divided by 2। এখান থেকে কিন্তু আমি লিখতে পারি N of copper sulfate is equal to N of sodium thiosulfate। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি যদি এখানে কি কি দেওয়া আছে আমি দেখি, আমার বের করতে হবে কপার সালফেটের পরিমাণ। যতটুকু কপার সালফেট বিক্রিয়া করেছে ততটুকুই হচ্ছে আমাদের অনার্দ্র কপার সালফেট। তো এটা আমার বের করতে হবে। তাহলে আমি এটা হচ্ছে গিয়ে ভর নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে সূত্র বসাবো W of copper sulfate ডিভাইড বাই তার আণবিক ভর। আণবিক ভর কপার সালফেটের হচ্ছে গিয়ে আমাদের যদি হিসাব করি তাহলে পাবো 159.5 গ্রাম। অপরদিকে আমাদের N of Na2S2O3 সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা। এখন এখানে আমাদের কি দেওয়া আছে? সোডিয়াম থায়োসালফেটের আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমি সূত্রটা বসাবো, আয়তন V of Na2S2O3 ইন্টু ঘনমাত্রা S of Na2S2O3। এখান থেকে আমি লিখতে পারি W of copper sulfate ডিভাইড বাই 159.5 is equal to হচ্ছে 9, এটা ml দেওয়া আছে, আমি লিটারে নিব, ডিভাইড বাই 1000 ইন্টু ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এখান থেকে আমি সব হিসেব করতে পারি। কপার সালফেটের ভর আসবে is equal to হচ্ছে গিয়ে সবগুলো মান দেওয়া আছে, শুধু কপার সালফেটের অজানা মান আসবে 0.1435 গ্রাম। এটা হচ্ছে কপার সালফেটের ভর। এখন আমার শতকরা পরিমাণে যেতে হবে। খেয়াল করো, এই যে আমি ভরটা হিসাব করেছি সেটা কিন্তু কতটুকু, 10 ml কপার সালফেটে কতটুকু ভর আছে সেটা, কিন্তু অ্যাকচুয়ালি কপার সালফেট দ্রবণ কতটুকু বানানো হয়েছিল 150 ml। তাহলে আমি লিখতে পারি, আমি আবার এখানে চলে আসতেছি, এই সাইডে চলে আসি, 10 ml কপার সালফেটে 10 ml দ্রবণে কপার সালফেট রয়েছে 0.14355 গ্রাম। সুতরাং লেখা যায় 150 ml এ কপার সালফেট রয়েছে 150 ইন্টু 0.14355 ডিভাইড বাই 10 গ্রাম। এখান থেকে হিসাব করলে আমাদের আনসার আসবে 2.159 গ্রাম। এখান থেকে যদি আমি শতকরা হিসাব করি, শতকরা হচ্ছে কি আমাদের নমুনা দেওয়া হয়েছে 6.25 গ্রাম, আর তার মাঝে কপার সালফেট আছে 2.159 গ্রাম। ইন্টু 100% করলে আমাদের আনসার আসে 34.4%। এটা কিন্তু আমাদের আনসার। আচ্ছা, তো প্রথম সমস্যাটি আমাদের শেষ। এবার যদি দ্বিতীয় সমস্যাটিতে আমরা যাই,
এখানে বলা হচ্ছে 5 গ্রাম ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে গিয়ে ক্যালসিয়াম OCl ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হয়েছে। ওই দ্রবণের 10 ml এ অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 15 ml 0.08 মোলার সোডিয়াম সালফেট দ্রবণ প্রয়োজন। ব্লিচিং পাউডারে সক্রিয় ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াগুলো কি হচ্ছে, খেয়াল করো। প্রথমে আমাদের ব্লিচিং পাউডার ক্যালসিয়াম OCl তাকে দ্রবীভূত করা হয়েছে পানিতে দ্রবীভূত করলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমাদের ক্লোরিন মুক্ত হবে আর আমাদের উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে আমাদের মুক্ত ক্লোরিনকে বিক্রিয়া করানো হয়েছে হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডাইডের সাথে। এক্ষেত্রে আমাদের কি করবে, ক্লোরিন আয়োডিনকে এখানে আমাদের কি করবে, প্রতিস্থাপিত করবে। তাহলে আমাদের উৎপন্ন হবে KCl, এখানে 2 মোল পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করবে 2KCl প্লাস উৎপন্ন হবে মুক্ত আয়োডিন। এই যে আমাদের আয়োডিন উৎপন্ন হয়েছে, সেই আয়োডিন কি করবে, এই আয়োডিন কিন্তু আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে Na2S2O3, উৎপন্ন করবে সোডিয়াম থায়োসালফাইড Na2S4O6 প্লাস 2 মোল সোডিয়াম আয়োডাইড। এখন এখানে আমাদের হচ্ছে গিয়ে 2 মোল সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রিয়াকশনগুলো। এই রিয়াকশনগুলো কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে। এখন আমার বের করতে হবে সক্রিয় ক্লোরিনের শতকরা পরিমাণ, তার মানে কতটুকু ক্লোরিন এখানে বিক্রিয়া করেছে। তার মানে আমার কিন্তু 1 নম্বর সমীকরণ দরকার নেই, আমার দরকার হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ থেকে আমি পাই 2 নম্বর সমীকরণ থেকে আমি পাই N of chlorine is equal to divided by 1 is equal to N of iodine divided by 1। তার মানে N of chlorine is equal to N of iodine। আর 3 নম্বর সমীকরণ থেকে আমি পাচ্ছি N of iodine is equal to N of sodium thiosulfate divided by 2। তার মানে 2 আর 3 যদি আমি একত্রিত করি তাহলে কিন্তু আমি পাচ্ছি N of chlorine is equal to N of sodium thiosulfate divided by 2। ঠিক আছে, এখন যদি এই সমীকরণটা দিয়ে যদি আমি ম্যাথ করতে চাই তাহলে আমাদের হচ্ছে কি কাঙ্ক্ষিত সমীকরণ কিন্তু এইটাই, N of chloride is equal to N of sodium thiosulfate by 2। আমার কাছে সোডিয়াম থায়োসালফেটের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, বের করতে হবে ক্লোরিনের পরিমাণ। এটা কিন্তু আমাদের ম্যাথ, তাহলে কিন্তু আমার এতটুকুতেই আমার হয়ে যাচ্ছে। তো ক্লোরিনের যেহেতু পরিমাণ নির্ণয় করবো, আমি বসালাম হচ্ছে গিয়ে তার W/M সূত্র। ক্লোরিনের ভর W অফ ক্লোরিন ডিভাইড বাই ক্লোরিনের আণবিক ভর। ক্লোরিনের আণবিক ভর হবে 35.5 × 2 is equal to 71 is equal to সোডিয়াম থায়োসালফেটের এখানে হাফ সামনে নিয়ে আসলাম, যেহেতু আমাদের এখানে মোল সংখ্যা is equal to আমাদের আয়তন ইন্টু ভর। আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, আয়তন দেওয়া আছে 15 ml, এটাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে লিটারে, ইন্টু আমাদের মোলারিটি দেওয়া আছে হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে 0.08 মোলার। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ক্লোরিনের ভর আমি পেয়ে যাচ্ছি W অফ ক্লোরিন is equal to 0.0426 গ্রাম। এখন এই ক্লোরিন হচ্ছে গিয়ে আমরা দেখো কতটুকু ক্লোরিন বিক্রিয়া করেছিল, 10 ml। তার মানে 10 ml ক্লোরিন আছে এতটুকু। তার মানে আমি লিখতে পারি, একটু এখানে লিখছি, আমি একটু দাগ দিয়ে নিই, এখানে লিখছি। ঠিক আছে, 10 ml এ ক্লোরিন আছে 0.0426 গ্রাম। সুতরাং 500 ml আছে কত, 50 গুণ হবে 0.0426 × 50 is equal to কতটুকু, আমাদের আনসার আসবে 2.13 গ্রাম। নমুনা কতটুকু ছিল, ব্লিচিং পাউডারের নমুনা ছিল 5 গ্রাম। 5 গ্রামে সক্রিয় ক্লোরিন হচ্ছে গিয়ে 2.13 গ্রাম। তাহলে শতকরা যদি আমি হিসাব করি, শতকরা is equal to 2.13 divided by 5 into 100%। আনসার আসে
42.6%। এটাই কিন্তু আমাদের আনসার। আচ্ছা, এবার চলে আসি আমাদের শেষ, এই টপিকে আমাদের শেষ কোশ্চেন আয়োডোমিতি এবং আয়োডিমিতি নিয়ে। এই কোশ্চেনে বলা হচ্ছে 25 গ্রাম সোডিয়াম থায়োসালফেট ইন্টু 5H2O কে পানিতে দ্রবীভূত করে 1 লিটার দ্রবণ তৈরি করা হলো। 10 ml 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 10 ml ঘন H2SO4 এবং 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে 10 ml 10% পটাশিয়াম আয়োডাইড দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে টাইট্রেশন করার জন্য এই দ্রবণের 13 ml প্রয়োজন হলো। ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট ইন্টু 5H2 দ্রবণের ঘনমাত্রা কোনটি? খেয়াল করো, এখানে কিন্তু অনেক অপ্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। এই যে আমাদের H2SO4 সোডিয়াম বাইকার্বনেট, এগুলো কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করছে না। বিক্রিয়া অংশ করছেন কি? সহজ কথায় বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মাঝে। এই বিক্রিয়ায় যে আয়োডিন উৎপন্ন হচ্ছে সেটা বিক্রিয়া করছে সোডিয়াম থায়োসালফেটের সাথে। আমার হিসাব করতে হবে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। যদি বিক্রিয়াটা আমি লিখি, আসলে হচ্ছে কি বিক্রিয়াটা না লিখলে হয়, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে আর পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া যদি আমি উৎপন্ন আয়োডিনটাকে আমি হিসাব করতে চাই, দেখো তাহলে আমাদের বের করতে হবে আয়োডিন আর আমাদের হচ্ছে দেয়া আছে ডাইক্রোমেট। ঠিক আছে, এই দুইটার মাঝে আমাদের জারণ বিজারণ টাইট্রেশনের সূত্রটা আমি বসিয়ে দিই। সেক্ষেত্রে কি এন অফ আমাদের হচ্ছে জারক, এন অফ K2Cr2O7 ইন্টু ই অফ জারক, মানে জারকের তুল্য সংখ্যা কত 6 ইজ ইকুয়াল টু এন অফ বিজারক। এখানে বিজারক হচ্ছে আমাদের, যদিও এখানে বিজারক আমাদের অ্যাকচুয়ালি আয়োডাইড, তাই আমি বের করবো আয়োডিন। ঠিক আছে, আমি বের করবো আয়োডিন, তো আমি এটাকে আয়োডিন হিসাব করছি। এন অফ আয়োডিন ইন্টু হচ্ছে আমাদের আয়োডিনের হচ্ছে আমাদের 2, আমাদের হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা। ঠিক আছে, যেহেতু 2, তা আমি এখন যদি এখান থেকে হিসাব করি এন অফ K2Cr2O7 ইন্টু 3 ইজ ইকুয়াল টু এন অফ আয়োডিন। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম সূত্রটা, এটাকে আমি 1 নাম্বার দিলাম। তারপর এই আয়োডিন কি করলো? উৎপন্ন আয়োডিন বিক্রিয়া করছে সোডিয়াম থায়োসালফেটের সাথে। এটা তো আমরা আয়োডোমিতি সূত্র থেকে আমরা মাত্র দেখিয়ে আসলাম, তাই না? এক্ষেত্রে বিক্রিয়াটা কি হয়? আমাদের এন অফ Na2S2O3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এন অফ আয়োডিন, এন অফ আয়োডিন। আচ্ছা, তোমরা চাইলে আমি কিন্তু বিক্রিয়াটা এখানে লিখে দিতে পারি আসলে, কিন্তু বিক্রিয়াটা আশা করি তোমাদের এই দুইটা বিক্রিয়া সবারই জানা আছে, আলাদা করে আমি ম্যাথের মধ্যে বিক্রিয়াটা লিখলাম না। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া এবং আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া মোটামুটি সবারই জানা। তো এই যে আমাদের 1 নম্বর আর 2 নম্বর যে সমীকরণ আছে, এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমি পাই 1 আর 2 কে একত্রিত করে আমি পাই এন অফ Na2S2O3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এন অফ K2Cr2O7 ইন্টু 3। এখান থেকে আমি লিখতে পারি এন অফ সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়াল টু 6 ইন্টু এন অফ পটাশিয়াম ডাইক্রোমেট, তাই না? এখান থেকে লেখা যায় সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে আমাদের কী হবে? ভি অফ সোডিয়াম থায়োসালফেট ইন্টু ঘনমাত্রা অফ সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 এসটা আমি একটু মুছে লিখি, ইজ ইকুয়াল টু 6 ইন্টু আমাদের বের করতে হবে আমাদের কি সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করতে হবে। আচ্ছা, তো এখন পটাশিয়াম ডাইক্রোমেটের কি দেওয়া আছে? আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে ভি অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন্টু এস অফ পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাই
যে মানগুলো সবগুলো বসিয়ে দেই, এই পাশে বসাচ্ছি। ভি অফ Na2S2O3 কতটুকু দেওয়া আছে? Na2S2O3 দেওয়া আছে আমাদের কতটুকু? 13 ml প্রয়োজন হচ্ছে কতটুকু? এই যে দেখো, টাইট্রেশন করার সময় এই দ্রবণের 13 ml প্রয়োজন হলো, এই দ্রবণের 13 ml। তাহলে আমি এখানে লিখতে পারি 13 ml যেহেতু আছে, এটাকে আমি নিয়ে যাবো হচ্ছে গিয়ে লিটারে, 13/1000 ইন্টু S of Na2S2O3 is equal to 6 ইন্টু পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা কত? 0.02 আর আয়তন 10 ml। 10 divided by 1000 into 0.02 মোলার। এখান থেকে কিন্তু আমাদের সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা S of Na2S2O3 is equal to আমাদের চলে আসে 0.0923 মোলার। এটাই আমাদের আনসার। আচ্ছা, তো এই প্রশ্নটা একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেওয়া, সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের লাগে না। আমাদের কিন্তু লাগছে হচ্ছে কি আমাদের এই পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আমাদের পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় যে উৎপন্ন আয়োডিন, তার সাথে আমাদের সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া। তো যে দুটো সমীকরণ ব্যবহার করে আমি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা আমি প্রতিপাদন করেছি, দুইটা রিয়াকশন আমি দিয়ে দিচ্ছি একটু, যাতে তোমাদের যাদের হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য লিখি। প্রথমটা হচ্ছে আমাদের একটু এখানে জায়গা নেই, আমি একটু এখানে লিখছি K2Cr2O7 পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, আমাদের দেখো তো এখানে কি উৎপন্ন হবে, আমরা কীভাবে রিয়াকশনটা সলভ করেছিলাম কীভাবে দেখো তো। প্রত্যেকটা ধাতুর লবণ লিখব। আমি ধরে নিচ্ছি এখানে কী দেওয়া আছে? H2SO4 আমাদের মাধ্যম, তাহলে আমি সালফেট লবণ লিখব। K2SO4 Cr2SO4 3 প্লাস আমাদের এই আয়োডাইড থেকে উৎপন্ন হবে আয়োডিন। ঠিক আছে, তো এবার একটু সমতাকরণ করি। K2 ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে কি আমাদের কি আছে এখানে? ক্রোমিয়াম Cr2SO4 3। ঠিক আছে, এখানে আয়োডিন, এখানে 2 আছে, তাই না? আচ্ছা, তো এদিকে এর আগে একটু একটা ব্যাপার ভুলে গেছি। যেহেতু আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের আমাদের হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা হচ্ছে 6, আমি এখানে বসে দিলাম 6। আমাদের আয়োডাইডের তুল্য সংখ্যা 1, তো আমার এখানে কিন্তু কোনো নাম্বার আসবে না। তো এবার যেহেতু এখানে 6 আছে, তার মানে এখানে 6টা পটাশিয়াম আর এখানে 2টা 8টা, এখানে হবে 8টা, তো আমি এখানে দিলাম হচ্ছে 4। ঠিক আছে, আর এখানে যেহেতু আয়োডিন এখানে 6টা, তো এখানে যদি আমি 3 দিয়ে দিই তাহলে আয়োডিন হয়ে গেল 6টা। আচ্ছা, এখানে আছে 7টা অক্সিজেন, তাহলে আমাদের এখানে হবে 7H2O। আর এই 7টা অক্সিজেনের জন্য আমাদের প্রোটন লাগছে হচ্ছে 14টা, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 7H2SO4। এটা কিন্তু আমাদের রিয়াকশন। খেয়াল করো, প্রথম রিয়াকশনটা আমি কি লিখেছি? K2Cr2O7 divided by 1 is equal to iodine divided by 3. N of K2Cr2O7 divided by 1 is equal to N of iodine divided by 3. এই 3 কিন্তু এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বরটা। আর 2 নম্বর রিয়াকশনটা হচ্ছে তো আমাদের সবারই জানা। কি হবে এখানে? 2 of Na2S2O3 divided by প্লাস হচ্ছে কি আয়োডিন, বিক্রিয়া উৎপন্ন হবে হচ্ছে আমাদের কি Na2S4O6 প্লাস 2NaI। তো এই রিয়াকশন থেকে আমি লিখতে পারি N of Na2S2O3 divided by 2 is equal to N of iodine divided by 1। এটাই কিন্তু আমাদের এই দুটো রিয়াকশন ব্যবহার করে কিন্তু ম্যাথটা করা হলো। আমাদের কিন্তু শুধুমাত্র হচ্ছে কি আমাদের কি লাগছে, এই যে 13 ml V আর এই K2Cr2O7 এর আমাদের V আর S, এইগুলো ব্যবহার করে কিন্তু আমি ঘনমাত্রা বের করে ফেলছি। বাকি যত ইনফরমেশন আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দরকার নেই। আচ্ছা, তো এবার আমরা চলে আসি আমাদের আজকের লেকচারের লাস্ট যে টপিক, সেটি হচ্ছে গিয়ে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র দ্বারা কোনো একটি দ্রবণের মধ্য দিয়ে
আলোক তীব্রতার পরিবর্তনের মাধ্যমে পরিবর্তনকে ব্যবহার করে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে গিয়ে নির্ণয় করা যায়। তো আলোক তীব্রতা ব্যবহার করে আমাদের যে ঘনমাত্রা নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যবহার করে করা যায়। এটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ, ঠিক আছে? তো তার আগে আমাদের একটু বুঝতে হবে যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা অ্যাকচুয়ালি কী। তো বিয়ার-ল্যাম্বার্ট সূত্র অ্যাকচুয়ালি দুইটা সেপারেট সূত্র। একটা হচ্ছে আমাদের বলা হয় ল্যাম্বার্টের সূত্র, আর একটাকে বলা হচ্ছে বিয়ারের সূত্র, এবং দুইটা সূত্রকে একত্রিত করে একটি হচ্ছে গিয়ে আমাদের সূত্র প্রতিপাদন করা হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই আমাদের যদি হচ্ছে গিয়ে আলোক তীব্রতা পরিবর্তন বা অ্যাবজর্বেন্স মানে কতটুকু শোষিত হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে যে পাত্রে হচ্ছে গিয়ে দ্রবণ ছিল সেই পাত্রের দৈর্ঘ্য ইত্যাদি যদি জানা থাকে, তাহলে খুব সহজেই আমাদের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। তো এটা নিয়ে আমরা একটু পরে ভালোভাবে আলোচনা করব। তার আগে আমরা একটু বুঝে নিই যে ল্যাম্বার্টের সূত্র আর বিয়ারের সূত্র বলতে আমরা কি বুঝি। তো প্রথমে চলে আসি ল্যাম্বার্টের সূত্র। তার আগে আমরা একটু সিনারিওটা বুঝি, ঠিক আছে? ধরে নিলাম আমাদের কোনো একটা স্বচ্ছ পাত্রে, একটা কনিক্যাল ফ্লাস্কে বা কোনো একটা স্বচ্ছ পাত্রে আমাদের একটা দ্রবণ রয়েছে, যেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে গিয়ে আমাদের সি। এখন এই দ্রবণের মধ্য দিয়ে একটা একবর্ণী আমাদের একটা হচ্ছে গিয়ে আলো এদিকে হচ্ছে পাস করা হলো। এই একবর্ণী আলোর তীব্রতা ছিল আমাদের I0, মানে দ্রবণের মধ্য দিয়ে যাওয়ার আগে এই আলোর তীব্রতা ছিল I0, এবং দ্রবণের মধ্য দিয়ে পাস করার পর এই আলোর তীব্রতা হয়ে গেল I, আর দ্রবণের দৈর্ঘ্য হচ্ছে L, ঠিক আছে? তো ল্যাম্বার্টের সূত্র বলছে যে কোনো একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি যদি প্রবাহিত করা হয়, তাহলে আমাদের যে মাধ্যমের পুরুত্ব, এখানে মাধ্যমের পুরুত্ব হচ্ছে আমাদের L, মাধ্যমের পুরুত্বের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার, আলোক তীব্রতা হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে I, আলোক তীব্রতা হ্রাসের হার। এখন আলোক তীব্রতা হ্রাসের হার যদি আমি বলি, তাহলে আমি বলতে পারি DI কার সাপেক্ষে, আমাদের পুরুত্বের সাপেক্ষে, DI/dl, যেহেতু হ্রাস হচ্ছে এখানে একটা মাইনাস, এই যে মাইনাস DI/dl। এই আলোক তীব্রতা হ্রাসের হার আলোক তীব্রতার সমানুপাতিক হবে, তার মানে মাইনাস DI/dl সমানুপাতিক হবে কার, আলোক তীব্রতার, তার মানে হচ্ছে গিয়ে I এর সমানুপাতিক হবে। এটাই কিন্তু আমাদের হচ্ছে ল্যাম্বার্টের সূত্র, মাইনাস DI/dl সমানুপাতিক I। এখান থেকে আমরা দেখতে পারি মাইনাস DI/dl ইজ ইকুয়াল টু K ইন্টু I। কে হচ্ছে আমাদের একটা আনুপাতিক ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি হচ্ছে গিয়ে এটাকে লিখতে পারি মাইনাস DI/I, আর ডিএলটাকে দিয়ে নিলাম K ইন্টু ডিএল। এটাকে যদি আমি সমাকলন করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেশন করলাম, আর এটাকে হচ্ছে গিয়ে এখানে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে হচ্ছে লন I, ঠিক আছে? লন I, আর আমাদের এদিকে ডিএলকে ইন্টিগ্রেশন করলে আসলে L। তো লিমিট যদি দেওয়ার চেষ্টা করি, লিমিট দৈর্ঘ্য যখন 0, তার মানে আলো যখন পাস করে নাই, দৈর্ঘ্য যখন 0, তখন আমাদের আলোক তীব্রতা কিন্তু হচ্ছে I0, আর দৈর্ঘ্য যখন L, তার মানে পুরো পুরুত্ব যখন পাস করে ফেলছে, তখন কিন্তু আলোক তীব্রতা I। তো এখানে আমরা হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট L পুরুত্বের ক্ষেত্রে, আর এদিকে লোয়ার লিমিট I0, আপার লিমিট I। তো এখান থেকে আমাদের আসছে মাইনাস এল লন I মাইনাস এল লন I0 ইজ ইকুয়াল টু K ইন্টু 0 আর L, যেহেতু আপার লিমিট L, তাহলে এখানে আমাদের L। এখান থেকে আমরা দেখতে পারি মাইনাস এল লন I/I0 ইজ ইকুয়াল টু KL, সুতরাং লন I0/I ইজ ইকুয়াল টু KL। এখান থেকে আমি যদি লনটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে আমাদের I ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা একটু আমাদের একটু এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে কি আমাদের এখানে যে মাইনাসটা রাখি, এটা তো এখানে থাকলো লন I0/I ইজ ইকুয়াল টু KL, আর এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে I ইজ ইকুয়াল টু I0 ইন্টু E ইনভার্স KL। আচ্ছা, এই সূত্রটা আমাদের এখানে থাকলো। তো এখন চলে আসি আমাদের ভিআরের সূত্রে। আচ্ছা, এটা কীভাবে এসেছে আমরা আশা করি বুঝতে পারছি। মাইনাসটা চলে এসে এখানে মাইনাস চলে এসেছে, তো মাইনাসের KL আর লন এই পাশে চলে আসার কারণে E, তো E টু দি পাওয়ার মাইনাসের KL বা E ইনভার্স KL, আর এদিকে I0টা এখানে চলে এসেছে, তো I ইজ ইকুয়াল টু I0 ইন্টু E ইনভার্স মাইনাসের KL। তো আমাদের এতটুকু থাকলো, আমরা এই সূত্রটা একটু মনে রাখবো, এখন বিয়ারের সূত্র কি বলে? বিয়ারের সূত্র বলে যে
একই রকম ল্যাম্বার্টের সূত্র কি বলেছিল যে পুরুত্বের সাপেক্ষে তীব্রতা হ্রাসের হার আমার কিসের সমানুপাতিক? তীব্রতার সমানুপাতিক। এখন বিয়ারের সূত্র বলছে যে ঘনমাত্রার সাথে আলোক তীব্রতা হ্রাসের হার সেই আলোক তীব্রতার সমানুপাতিক। মানে পুরো সূত্রটা যদি বলি, কোনো স্বচ্ছ সমসত্ব দ্রবণের মধ্য দিয়ে একবর্ণী আলোক তরঙ্গ যদি প্রবাহিত করা হয়, তাহলে দ্রবণের ঘনমাত্রা তার মানে সি এর সাথে তীব্রতা হ্রাসের হার তার মানে ডিআই বাই ডিসি, সামনে একটা মাইনাস কারণ তীব্রতা হ্রাসের হার সমানুপাতিক হবে ওই তীব্রতার সমানুপাতিক আই। এটা কিন্তু আমাদের হচ্ছে বিয়ারের সূত্র। তো এখান থেকে লিখতে পারি মাইনাস ডিআই বাই ডিসি ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমি সমানুপাতিক ধ্রুবক লিখলাম কে প্রাইম, যেহেতু এখানে কে দিয়েছি এখানে দিলাম কে প্রাইম ইন্টু আই। এখান থেকে যদি আমি সমাকলন করি, মানে বাকি সব করি, এই প্রসেসটাই যদি করে আসি, তাহলে কিন্তু আমরা কি পাবো? আমরা পাবো লন আই নট বাই আই, একই রকম একদম এটার মতো পাবো লন আই নট বাই আই ইজ ইকুয়াল টু, এখানে কে ছিল এখানে হবে কে প্রাইম, আর এখানে ছিল এল কারণ পুরুত্বের সাথে সম্পর্ক ছিল, এখানে হবে সি কারণ ঘনমাত্রার সাথে সম্পর্ক। তো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে পাবো আই ইজ ইকুয়াল টু আই নট ইন্টু ই ইনভার্স কে প্রাইম সি। এই যে একদম এই সূত্রটার মতো হচ্ছে একটা সূত্র পাবো। এটা কীভাবে পাবো আশা করি বুঝতে পারছি আমরা। এখানে কিন্তু ওই যে এখান থেকে কিন্তু লেখা যায় যে মাইনাস লন আই বাই আই নট ইজ ইকুয়াল টু কে প্রাইম সি। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু আই নট ইন্টু ই ইনভার্স কে প্রাইম সি। তো এটা হচ্ছে আমাদের বিয়ারের সূত্র। তো বিয়ারের সূত্র হচ্ছে এটা লন আই নট বাই আই ইজ ইকুয়াল টু কে প্রাইম সি, আর ল্যাম্বার্টের সূত্র হচ্ছে লন আই নট বাই আই ইজ ইকুয়াল টু কে এল। এই দুটো কিন্তু আমরা মনে রাখবো। তো এখন যদি আমি বিয়ার আর ল্যাম্বার্টের সূত্রকে একত্রিত করি, দুইটাকে যদি একসাথে লিখতে চাই, তাহলে আমাদের কি আসবে? দুইটা কিছু কি ছিল? লন আই নট বাই আই ইজ ইকুয়াল টু বিয়ারের সূত্র থেকে আসে কে ইন্টু, ল্যাম্বার্টের সূত্র থেকে আসে কে ইন্টু এল, আর বিয়ারের সূত্র থেকে আসে কে প্রাইম ইন্টু সি। সবগুলো একত্রে লিখে ফেললাম কে প্রাইম এল ইন্টু সি। তো এটাকে কিন্তু আমি লিখতে পারি লন থেকে, যদি লগে আসতে চাই আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কিসে আসতে হবে? লন থেকে লগে আসতে হলে লন ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2.303 লগ। তো আমি এখান থেকে লিখতে পারি লগ আই নট বাই আই, এই 2.303 চলে গেল এই পাশে, কে প্রাইম ডিভাইড বাই 2.303 এলসি। এই যে কে প্রাইম 2.303 পুরোটা কিন্তু আমাদের হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, কারণ এখানে কে আর কে প্রাইম হচ্ছে আমাদের আণবিক ধ্রুবক, ওই যে আনুপাতিক ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, আর 2.303 হতো ধ্রুবক। তো আমি এটাকে একসাথে লিখতে পারি, পুরোটা একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের অ্যাপসাইলন দিয়ে, এই যে আমাদের অ্যাপসাইলন দিয়ে, ঠিক আছে? তো এই অ্যাপসাইলনটা কি? অ্যাপসাইলনটাকে আমাদের হচ্ছে গিয়ে লেখা হয় হচ্ছে গিয়ে মোলার এক্সটিংশন ধ্রুবক, ঠিক আছে? অ্যাপসাইলনটাকে আমাদের কি লেখা হয়? যে মোলার এক্সটিংশন গুণাঙ্ক, ঠিক আছে, বা মোলার শোষণ সহগ, বা হচ্ছে মোলার অ্যাবজর্বিটি, অনেক কিছু বলা হয়, ঠিক আছে? মোলার এক্সটিংশন ধ্রুবক অথবা হচ্ছে শোষণ সহগ অথবা এক্সটেনশন ধ্রুবক অথবা অ্যাবজর্বিটি, এগুলো দিয়ে আমাদের কে প্রকাশ করা হয়। এই যে পুরোটা ধ্রুবককে লেখা হচ্ছে ই ইন্টু এলসি। আর এদিকে লগ আই নট বাই আইকে আমি লিখতে পারি লগ আই নট মাইনাস লগ আই। এই যে লগ আই নট মাইনাস লগ আই, কিন্তু দেখো তো আই নট হচ্ছে আমাদের পূর্বের তীব্রতা, আই হচ্ছে বর্তমান তীব্রতা। তো আমাদের লগ আই নট মাইনাসের আই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কতটুকু শোষিত হচ্ছে এটা প্রকাশ করে। এটাকেই প্রকাশ করা হয় এ দিয়ে, যে এ হচ্ছে অ্যাবজর্বেন্স বা শোষণ। এই যে আমাদের এ ইন্টু, তাহলে আমি লিখতে পারি লগ আই নট মাইনাস লগ আইকে প্রকাশ করে যদি এ দিয়ে, তাহলে এ ইজ ইকুয়াল টু ই ইন্টু এল ইন্টু সি। তাহলে এ হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্স, আমাদের ই হচ্ছে আমাদের শোষণ সহগ বা এক্সটেনশন ধ্রুবক অথবা অ্যাবজর্বিটি ধ্রুবক, লিখলাম এখানে শোষণ সহগ। আমাদের এল হচ্ছে কি আমাদের পাত্রের পুরুত্ব বা দ্রবণের পুরুত্ব, পাত্রটা যতটুকু অতিক্রম করতে হয়েছে আলোর, আর সি হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটাকে বলা হয় বিয়ার ল্যাম্বার্টের সূত্র, এবং এটা দিয়ে কিন্তু আমাদের এই যে যদি আমাদের কতটুকু আলো শোষিত হয়েছে তা জানা থাকে, আর যদি আমাদের পাত্রের দৈর্ঘ্য জানা থাকে,
আর দ্রবণের এক্সটেনশন ধ্রুবক জানা থাকলে কিন্তু আমি সহজেই কনসেন্ট্রেশন বের করে ফেলতে পারবো, খুব সহজেই কনসেন্ট্রেশন বের করা যায়। এটা কিন্তু বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের প্রয়োগ। আচ্ছা, তো এখন আরেকটা রাশি আছে এক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিটেন্স। অ্যাবজর্বেন্স যেমন ছিল কতটুকু শোষিত হচ্ছে সেটার প্রকাশ, ঠিক সেভাবে ট্রান্সমিটেন্স হচ্ছে গিয়ে কতটুকু নির্গত হচ্ছে সেটার প্রকাশ। তো ট্রান্সমিটেন্সকে প্রকাশ করা হয় টি দিয়ে, এবং টি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আই বাই আই নট। আই হচ্ছে কি কতটুকু নির্গত হলো, আর আই নট হচ্ছে কতটুকু প্রবেশ করেছিল। তো কতটুকু নির্গত হচ্ছে আর কতটুকু প্রবেশ করেছিল তার অনুপাত, তীব্রতার অনুপাতই হচ্ছে আমাদের ট্রান্সমিটেন্স টি। তো যেহেতু আমাদের এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে লগ আই নট বাই আই, তাই না? এ ইজ ইকুয়াল টু লগ আই নট বাই আই। তো আমি কিন্তু এখানে লিখতে পারি আবার হচ্ছে গিয়ে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই আই নট। তাহলে আমি লিখতে পারি হচ্ছে লগ এ ইজ ইকুয়াল টু লগ 1 বাই টি। তাহলে আমি কিন্তু লিখতে পারি যেহেতু এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইসিএল, তাহলে এখান থেকে লেখা যায় এ ইজ ইকুয়াল টু লগ 1 বাই টি ইজ ইকুয়াল টু ইসিএল। এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, কেন এখান থেকে আই নট বাই আইকে আমি 1 বাই টি লিখতে পেরেছি আশা করতে বুঝতে পেরেছি, কারণ টি ইজ ইকুয়াল টু আই বাই আই নট। তাহলে 1 বাই টি ইজ ইকুয়াল টু কী হবে? আই নট বাই আই। এটাই কিন্তু আমি এখানে প্রকাশ করেছি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের প্রয়োজনীয় যে রাশিগুলো দরকার সবই কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলেছি, সূত্র দেখে ফেলেছি। এবার শুধু আমরা ম্যাথ করব। তো এখন আমরা যদি হচ্ছে গিয়ে, আচ্ছা এর আগে একটু আমাদের হচ্ছে গিয়ে আমাদের যেই মোলার, আমাদের এক্সটেনশন সহগ যেটা আছে, মোলার এক্সটেনশন সহগ যেটা আছে ই, ঠিক আছে? ই এর একক কি হবে দেখো তো। ই এর একক কিন্তু ই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু কিন্তু লেখা যায় এ ডিভাইড বাই এল ইন্টু সি, তাই না? তো এখানে আমাদের হচ্ছে গিয়ে ই এর এককটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে লিটার পার মোল ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে? কারণ এখানে কনসেন্ট্রেশনকে যদি মোল পার লিটার ইউজ করি, মোল পার লিটার, তাহলে মোল ইনভার্স 1, লিটারটা উপরে চলে যায়। আর আমাদের এলকে যদি আমি প্রকাশ করে হচ্ছে গিয়ে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার ইনভার্স 1 কিন্তু চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই হচ্ছে আমাদের মোটামুটি, আর অ্যাবজর্বেন্সের তো আলাদা কোনো একক নেই। তো এখানে কিন্তু আমাদের কিন্তু এইটাই কিন্তু একক, মোলার এক্সটেনশন সহগ হচ্ছে লিটার মোল ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। তো আমাদের যদি আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ দেখি, প্রথমেই দেখো আমাদের কিন্তু এই যে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র একাডেমিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও, খুব বেশি আমরা যদি ম্যাথ নাও করে থাকি, অ্যাডমিশনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বুয়েটে টানা 2 বছর কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? 2016, 17, 2017, 18 2 বছর কিন্তু টানা আমাদের এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, এবং এখান থেকে প্রশ্ন করা খুবই সহজ এবং মজার প্রশ্ন করা যায়। এবং যেহেতু এই পার্টটা খুব একটা টাচ করা হয় না একাডেমিকে, তাই এটা কিন্তু খুব প্রিয় টিচারদের অ্যাডমিশনে প্রশ্ন করার জন্য। তো এখান থেকে কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো একটু মনোযোগ দিয়ে আমরা করব। প্রথম প্রশ্নটা খুবই একটা সহজ একটা প্রশ্ন। 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে কোনো যৌগের 0.95 গ্রাম দ্রবীভূত আছে, আর যৌগের আণবিক ভর দেওয়া আছে 18,800 গ্রাম পার মোল। তো আমাদের বলা হচ্ছে 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আর 10 সেন্টিমিটার পথের দৈর্ঘ্যে শোষণ যদি হয় 0.06, তাহলে দ্রবণটির মোলার শোষণ ধ্রুবক কত? তার মানে আমার বের করতে হবে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে গিয়ে অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু কত। এখন তাহলে আমরা জানি এ ইজ ইকুয়াল টু ই সিএল। এখান থেকে আমি লিখতে পারি অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু এ বাই সিএল। এখন অ্যাবজর্বেন্স, দৈর্ঘ্য শোষণ দেওয়া আছে, কিন্তু শোষণ কিন্তু দেওয়া আছে 0.06, তার মানে অ্যাবজর্বেন্স হচ্ছে 0.06। এটা নিয়ে কোনো কথাই নেই, বসিয়ে দিলাম। এখন আমাদের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা কত? দ্রবণের ঘনমাত্রা কিন্তু এখানে দেয়া আছে ভর আর আয়তন। এখন ঘনমাত্রা আমরা জানি এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি। তো ভর দেওয়া আছে 0.95 গ্রাম, আণবিক ভর দেওয়া আছে 18,800, আর আয়তন দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব, তার মানে 100 ml। সেন্টিমিটার কিউব কিন্তু এখানে লেখা যায়, ml ও লেখা যায়, এটাকে মানে নিতে হবে লিটার।
তাহলে 100 ডিভাইড বাই 1000। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি পাচ্ছি 0.95 ডিভাইড বাই 18,800 ইন্টু আমাদের হচ্ছে গিয়ে 18,800 ডিভাইড বাই হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে আমাদের কত এখানে 100 বাই 1000 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু আমাদের 10 সেন্টিমিটার। আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তো যেহেতু আমি এখানে খেয়াল করো আমি কিন্তু এখানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বসিয়েছি সেন্টিমিটার এককে, অ্যাবজর্বেন্সের কোনো একক নেই, আর ঘনমাত্রা বসেছি মোল পার লিটার এককে। আচ্ছা, তাহলে আমাদের এককটা নিশ্চয়ই বুঝতেই পারছো, এককটা হবে লিটার, মোল ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। তো যাই হোক, সবগুলো মান যদি এখানে বসিয়ে দাও ক্যালকুলেটরে তোমরা মানটা পেয়ে যাবে 11.87, এটা হচ্ছে 11.874 লিটার, মোল ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। কেন লিটার, মোল ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1 আশা করি বুঝতে পারছো। কনসেন্ট্রেশনের একক হচ্ছে গিয়ে মোল পার লিটার, দৈর্ঘ্য একক হচ্ছে এখানে সেন্টিমিটার, আর অ্যাবজর্বেন্সের কোনো একক নাই। তাহলে আমাদের যদি নিচেরটা যদি উপরে চলে আসে, কারণ এটা নিচে আছে, তাহলে কি হবে লিটার ইনভার্স 1 উপরে চলে গেলে হবে লিটার, মোল ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। আচ্ছা যাই হোক, তো এটাই কিন্তু আমাদের হচ্ছে কি আনসার। তো এখন চলে আসি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলছে, এটাও খুব সহজ একটা প্রশ্ন, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পাত্রে নেয়া নমুনা দ্রবণ থেকে, মানে দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, এল হচ্ছে 1 সেন্টিমিটার, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত আলো 80% নির্গত হয়। নির্গত হচ্ছে 80%, তার মানে দেয়া আছে আমার কি ট্রান্সমিটেন্স কতটুকু নির্গত হচ্ছে সেটা দেয়া আছে। তাহলে ট্রান্সমিটেন্স হচ্ছে 80%, পার্সেন্টে দেওয়া আছে, তার মানে বুঝতে পারছো 80/100। আচ্ছা, আর বস্তু শোষণ ক্ষমতা কিন্তু আমাদের মোলার এক্সটেনশন ধ্রুবক অ্যাবজর্বিটি, শোষণ ক্ষমতা এপসিলন ইকুয়াল টু দেওয়া আছে 2 লিটার, গ্রাম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। খেয়াল করো এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মোল ইনভার্স 1 দেওয়া নেই, গ্রাম ইনভার্স 1 দেওয়া আছে, একটু খেয়াল করবা তোমরা। তাহলে কিন্তু ঘনমাত্রা আমাদের মোল পার লিটারে আসবে না, গ্রাম পার লিটারে আসবে। ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি A ইজ ইকুয়াল টু ECl, এখান থেকে আমি লিখতে পারি C ইজ ইকুয়াল টু আমাদের A বাই EL। এখন আমাদের A বের করতে হবে। আমরা জানি A ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের log 1/t, তাই না? A ইজ ইকুয়াল টু হচ্ছে log 1/t। এখন এখানে log 1/t তে t কত দেওয়া আছে 80%, তাই না? t দেওয়া আছে কত আমাদের 80%। তাহলে আমি এখানে লিখতে পারি t ইজ ইকুয়াল টু 80% মানে হচ্ছে কি 80/100, তার মানে হচ্ছে লেখা যায় 0.8, তাহলে log 1/0.8। আমি যদি এখানে বসিয়ে দেই এর জায়গায় log 1/0.8 ডিভাইড বাই অ্যাবজর্বিটি দেওয়া আছে 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, 2 ইন্টু 1। তাহলে আমি এখান থেকে কিন্তু পেয়ে যাব কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের মান চলে আসবে পয়েন্ট, সবগুলো মান যদি বসিয়ে দিই 0.0845। এখন যেহেতু আমাদের শোষণ ক্ষমতা অ্যাবজর্বিটি দেওয়া আছে হচ্ছে কি লিটার, গ্রাম ইনভার্স 1-এ, মোল ইনভার্স 1-এ দেওয়া নেই, তাহলে আমার এখানে কিন্তু আমাদের মোলারিটি এককটা আসবে, মোলারিটিতে আসবে না, বরং গ্রাম পার লিটারে আসবে। তো আমাদের এটা হচ্ছে কনসেন্ট্রেশন 0.04845 গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমাদের আনসার। তো এবার চলে আসি শেষ প্রশ্ন, আমাদের এই অধ্যায়ের আমাদের লাস্ট কোশ্চেন, এবং এটার মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এবং এই টপিকটা শেষ হয়ে যাবে। তো এটা বুয়েটে 2017-18-তে আসা একটি কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলা হচ্ছে কোন যৌগে এল শোষণ দৈর্ঘ্যের কোন সেলে, এটা কোন হবে, কোন সেলে আপতিত রশ্মির 10% আলো শোষণ করে, শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি হলে আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে। দেখো এটা হচ্ছে আমাদের আলোক শোষণ বনাম, ঠিক আছে, শোষণ বনাম কিসের, আমাদের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, শোষণ দৈর্ঘ্যের হচ্ছে আমাদের একটা ম্যাথ। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি ল্যাম্বার্টের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হচ্ছে, তাই না, দৈর্ঘ্যের সাথে শোষণের সম্পর্ক। তো আমাদের কিন্তু বিয়ারের সূত্র লাগছে না। তো ল্যাম্বার্টের সূত্র অনুযায়ী আমাদেরটা যা ছিল সেটা হচ্ছে গিয়ে log I0/I is equal to KL।
এটা ছিল আমাদের সূত্র, তাই না? আচ্ছা, এবার দেখি প্রথমে যদি শোষণ দৈর্ঘ্য হয় এল, শোষণ দৈর্ঘ্য যদি হয় এল, এটা আমরা সমীকরণ ধরে নিলাম। শোষণ দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে আপতিত রশ্মির 10% আলো শোষণ করে, তাহলে কত শতাংশ নির্গত হয়? 90% নির্গত হয়। তাহলে কিন্তু আমি এখান থেকে লিখতে পারি প্রথম ক্ষেত্রে 1 নং ক্ষেত্রে লিখতে পারি লগ, দেখো আই নট যদি হয় আমাদের প্রবেশ করা আলো, তাহলে আই ইজ ইকুয়াল টু কতটুকু হবে? যেহেতু 10% শোষিত হচ্ছে, 90% নির্গত হচ্ছে, তাহলে হচ্ছে আমি লিখতে পারি 0.9 আই নট, তাই না? 90% লিখতে পারি 0.9 আই নট, তাহলে আমি লিখতে পারি আই নট বাই 0.9 আই নট ইজ ইকুয়াল টু কেএল লেখা যায়। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে সেলের শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি। 5 গুণ বেশি হলে আমি লিখতে পারি যে শোষণ দৈর্ঘ্য যদি হয় এখন এল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এল বেশি, তার মানে হচ্ছে কি আমাদের একটু, তার মানে আমাদের হচ্ছে হবে 5 গুণ বেশি, তার মানে হচ্ছে কি এল প্রাইম ইজ ইকুয়াল টু হবে এল যত ছিল তার 5 গুণ বেশি, 5L ইজ ইকুয়াল টু মানে 6L, দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 6L। এখন আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে সেটা আমার বের করতে হবে, তাহলে আমি কিন্তু জানি না, তাহলে আমি এখানে লিখে দিলাম লগ আই নট প্রাইম, ঠিক আছে? কতটুকু আপতিত হয়েছে সেটাও আমি জানি না, কতটুকু শোষিত হবে সেটাও আমি জানি না, আই প্রাইম ইজ ইকুয়াল টু 6L। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, 6L ইন্টু কে হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে কিন্তু ধ্রুবকটা কিন্তু সেমই থাকবে, কে এবং কে। তো আমি যদি 1কে যদি আমি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দেই, তাহলে আমি পাই লগ আই নট বাই 0.9 আই নট ডিভাইড বাই লগ আই নট প্রাইম ডিভাইড বাই আই প্রাইম ইজ ইকুয়াল টু কেএল ডিভাইড বাই 6KL। কেএল কাটা, কেএল কাটা থাকতেছে 1/6, অন্যদিকে এখানে থাকতেছে আমাদের হচ্ছে গিয়ে লগ 1/0.9 ইজ ইকুয়াল টু 6 ইন্টু লগ, আমাদের একটু এখানে হিজিবিজি হয়ে গেছে, একটু আমি মুছে দিচ্ছি, 6 ইন্টু হচ্ছে গিয়ে লগ আই নট প্রাইম ডিভাইড বাই আই প্রাইম। এটা হচ্ছে পরিবর্তিত আর কি, মানে 5 গুণ করার পর এটা কি হয়েছে। তো এখান থেকে আমি যদি সবগুলো মান তো দেয় আছে, আমি এখান থেকে যদি হচ্ছে গিয়ে জাস্ট আই নট প্রাইম ডিভাইড বাই আই প্রাইমটা যদি বের করতে চাই, তাহলে আমার এটা আসা হচ্ছে কি আমাদের তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি আমাদের আসতেছে আই নট প্রাইম হচ্ছে 1.8816। এখান থেকে লেখা যায় আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1.886, তার মানে হচ্ছে কি 0.5314 আই নট প্রাইম। দেখো এটা হচ্ছে আমাদের নির্গত আলোর তীব্রতা, এটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে প্রবেশকৃত আলোর তীব্রতা, তার মানে 0.536 পরিমাণ হচ্ছে আমাদের কি হয়েছে? গুণ নির্গত হয়েছে, তার মানে শোষিত হয়েছে কতটুকু? তার মানে শোষিত হচ্ছে হচ্ছে গিয়ে আই নট প্রাইম মাইনাস 0.5314 আই নট প্রাইম, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শোষিত। সুতরাং শতকরা কতটুকু শোষিত হবে? কত অংশ শতকরা যদি আমি যাই, শতকরা শোষিত হবে আই নট প্রাইম নিলাম কমন, 1 মাইনাসের 0.5314 ডিভাইড বাই আই নট প্রাইম, যতটুকু প্রবেশ করেছিল তার মধ্যে এতটুকু শোষিত হয়েছে, ইন্টু 100%। আই নট প্রাইম কাটা 1 মাইনাস 0.5314 ইন্টু 100% যদি হয় আনসার আসবে 46.86%। এটা কিন্তু আমাদের আনসার। আচ্ছা, একটু কমপ্লেক্স, কিন্তু আশা করি সবাই বুঝতে পারছো।
কি করেছি আমরা আরেকবার যদি রিপিট করি, আমরা প্রথমে এল দৈর্ঘ্য ধরে হচ্ছে কি আমাদের একটা সূত্র প্রতিপাদন করেছি, ল্যাম্বার্টের সূত্র। তারপর 5 গুণ বৃদ্ধি করলে 6L ধরে একটা সূত্র প্রতিপাদন করেছি। তাদের মধ্যে অনুপাতের মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে যে আলো প্রবেশ করেছিল আই নট প্রাইম আর যে আলো নির্গত হয়েছে আই প্রাইম, সেটার একটা অনুপাত পেয়েছি এবং এখান থেকে আমাদের কতটুকু আলো নির্গত হয়েছে, কত অংশ, সেটা আমি বের করতে পেরেছি। এখান থেকে তাহলে যত অংশ নির্গত হয়েছে সেটাকে যদি যত অংশ প্রবেশ করেছিল তার থেকে বিয়োগ দিই, তাহলে শোষিত অংশটা পেয়ে যাব। সেটাকে কতটুকু প্রবেশ করেছিল তার মাধ্যমে অনুপাতের মাধ্যমে পার্সেন্টেজে প্রবেশ করেছি। আচ্ছা, তো এই ছিল আজকের মোটামুটি আমাদের আলোচনা। তো আজকে আমরা মোটামুটি কয়েকটি গুরুত্বপূর্ণ 3টি টপিক পড়লাম। তো আশা করি এখান থেকে আমরা সকল প্রশ্ন মোটামুটি আনসার করতে পারবো। তোমাদের কোনো আরও যদি নিজেরা প্র্যাকটিস করো তাহলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা, এবং এখান থেকে কিন্তু প্রায় আয়োডোমিতি, আয়োডিমিতি, বিয়ার ল্যাম্বার্টের সূত্র, টাইটেশন, এখান থেকে কিন্তু অ্যাডমিশনে খুব বেশি প্রশ্ন থাকে। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো সলভ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে।